বউকে কোলে নিয়েছি। ছাড়ুন, ব্যাগ গোছাতে হবে। বাপরে, হানিমুনের জন্য এত পাগল? বেকুব হয়ে যায় প্রতিজ্ঞা। বজ্জাত লোকটা আবার ফাইজলামও শুরু করেছে। গুতগুতি শুরু করাই আরাধ্য শুধালো। চলো ছাদে নিয়ে যাই তোমায়। এই অসময়ে? বৃষ্টি বিলাসের কোনো সময় আছে? কথা হচ্ছিল প্রতীক্ষা আর আরাধ্যর। একটা সময় সে তার এই রাগী পুরুষটাকে কতটা ঘৃণা করত। আজ সেই পুরুষই তার শখের পুরুষ, রোমান্টিক পুরুষ। চলুন কি করে রাগী বরের এই রোমান্টিক বউয়ের সাথে ভালোবাসা হলো জেনে নেই। একটু ব্যাকে যাই। বাসের জানালা থেকে বয়ে আসছে ঠান্ডা বাতাস। আবহাওয়াটা ঠান্ডা বলা যায় বটে, তবে বাতাসটা বড্ড প্রশান্তির। রাস্তার দুপাশে পাহাড়। পাহাড়গুলোর দিকে তাকিয়ে মনে হচ্ছে প্রকৃতি মাঝে নিজের সৌন্দর্য কাজে লাগিয়ে নিচ্ছে। এই সৌন্দর্য কি সব মানুষ অনুভব করতে পারে? তোমার কিছু লাগবে প্রতীক্ষা? না মৈত্রী আপু, আমি ঠিক আছি। তবে কিছু লাগলে তোমায় অবশ্যই বলবো। বলবে কিন্তু কেমন? একদম সংকোচ বোধ করবে না। এই ভ্রমণে আমাদের মধ্যে একদম ছোট্ট পাখিটি তুমি। আমি চাই না কোনো অসুবিধা হোক। তুমি থাকতে এই প্রতীক্ষার কোনো অসুবিধা হতে পারে না, বুঝলে? জি হয়েছে, আর বলতে হবে না। এখন একটু ঘুমিয়ে নাও। অনেক তো প্রকৃতি দেখলে, চোখ দুটো বিশ্রাম প্রয়োজন। কিছুক্ষণ পরে আমরা কুমিল্লায় থামবো, তখন জাগিয়ে দেব তোমায়, কেমন? ঠিক আছে মৈত্রী আপু। মা বাবার একটা মাত্র মেয়ে প্রতীক্ষা, খুব শান্ত স্বভাবের মেয়ে। যদি মেয়েটির কেউ বর্ণনা চাই তাহলে এক শব্দে মায়াবী বলা যেতে পারে। গায়ের রং হলদে ফর্সা, দেখতে আহামরি সুন্দর নয়, তবে চেহারায় রয়েছে উপচে পড়া মায়া। প্রথম দেখাতে যে কেউ বলবে মেয়েটি মায়াবতী। প্রকৃতির প্রতি আলাদা একটা টান প্রতীক্ষার। প্রকৃতি আরও গভীরভাবে অনুভব করার জন্যই সে ছুটে চলেছে বাংলাদেশের অন্যতম সৌন্দর্যের রাজ্য খাগড়াছড়ি। সে শুনেছে প্রকৃতির বিশাল উদাহরণ কেউ দেখতে চাইলে সে যেন খাগড়াছড়ি যায়। যদিও প্রথমে আসতে চায়নি, কারণ এই ভ্রমণের সবাই তার ভার্সিটির সিনিয়র। মৈত্রী আপু আর সাহিল ভাইয়া ছাড়া কাউকে তেমন চেনে না। এই দুজন তার বড্ড কাছের মানুষ। ভার্সিটির প্রথম দিনেই কিছু সিনিয়র প্রতীক্ষাকে র্যাগ দেয়। মৈত্রী সেদিন প্রতীক্ষাকে রক্ষা করতে এগিয়েছিল। তারপর থেকেই মৈত্রীকে বড় বোনের স্থান দেয় প্রতীক্ষা। বড্ড ভাব দুজনের মধ্যে। রাত বাজে 1:40। বাসে সবাই ঘুমোচ্ছে, তবে একজনের নেত্রপল্লব ছাড়া। সে যেন আর অপেক্ষাই করতে পারছে না। বড্ড লাফাচ্ছে মনের ভেতরটা। তবে বেশিক্ষণ ঘুমের সাথে যুদ্ধ করতে পারল না প্রতীক্ষা। এক সময় আপনা আপনিই চোখ দুটো লেগে গেল। ঘুম হয়েছে প্রতীক্ষা? হ্যাঁ আপু, ভেবেছিলাম একদম ঘুম আসতে দেব না, তবে কি করে যে চোখ দুটো লেগে এলো টেরই পাইনি। খুব ভালো হয়েছে। না ঘুমোলে এত বড় যাত্রা কষ্ট হয়ে যেত। আন্টির সাথে কথা হয়েছে? এই দেখেছো, ভুলেই গিয়েছি যে। আচ্ছা, আন্টিকে কল করে নাও, তারপর নামবো আমরা বাস থেকে। আমি অপেক্ষা করছি তোমার জন্য, জলদি এসো। পরক্ষণেই প্রতীক্ষার ফোনে রিং রিং শব্দ বেজে উঠল। জি, আমি আপনার জগদ্ধাত্রী, চিনতে পারছেন? খুব খুব চিনতে পারছি মা। সরি, ভুলেই গেছিলাম জানো তোমায় যে কল করব। খুব বুঝেছি, কত কল করতে তুমি। শোনো, নিজের খেয়াল রেখো, ঠিকমতো খাবে, আর সাহিল আর মৈত্রীর সাথে থেকো, কেমন? ঠিক আছে মা, রাখছি তাহলে। মৈত্রী আপু অপেক্ষা করছে। কুমিল্লার একটি হাইওয়ে রেস্তোরাঁয় বাস থেমেছে। একসাথে অনেকগুলো বাস থেমেছে, তবে সবার গন্তব্য এক নয়। প্রতীক্ষা এই থামাথামি ভীষণ অপছন্দ করে। কোথায় সে কল্পনা চিত্রে আঁকা খাগড়াছড়ি পৌঁছাবার অপেক্ষায় আছে। আর এখন কিনা থামতে হলো। আর দেরি করলো না প্রতীক্ষা। সেই তখন থেকে মৈত্রী আপু অপেক্ষা করছে। হাতে থাকা পার্স ব্যাগ নিয়ে ফোন সাইলেন্ট করে বাস থেকে নামলো প্রতীক্ষা। আপাতত ফোনের আওয়াজ ভালো লাগছে না তার। আচ্ছা আপু, আমি বাসে থাকলে হতো না? আর একবার এই কথা বললে কিন্তু রাগ করব। তুমি তো আমার ছোট বোনই, সবাই কত ভালোবেসে তোমায়। চলো, পরিচয় হয়ে যাবে। আর একদম সংকোচ বোধ করবে না, কেমন? ঠিক আছে আপু। ভয় এবং সংকোচ দুটোই যেন চেপে ধরেছিল প্রতীক্ষাকে। তবে তা কাটাতে বেশি সময় লাগেনি। সবার সাথে মৈত্রী একে একে পরিচয় করিয়ে দিল। মানুষগুলো ভীষণ ভালো আর মিশুক। হাসতে হাসতে সময় কাটাও দ্রুত ঘনিয়ে এলো। বিরতির সময় শেষের পথে। খাওয়া দাওয়া শেষ করে যে যার জিনিস নিয়ে বাসের দিকে হাঁটা ধরল। প্রতীক্ষাও যেতে নেবে, ঠিক তখনই পেছনের এক পুরুষালী আওয়াজে তার কর্ণপাত ঘটল। এই যে শুনছেন? আরে আজব তো, এই মেয়ে শুনছেন?
আপনি কি আমায় ডাকছেন? এখানে আর কে আছে? কখন থেকে ডেকে যাচ্ছি আপনাকে। আপনার দেখছি শ্রবণ ইন্দ্রিয়তে সমস্যা আছে। আর আমার তো মনে হয় আপনার মস্তিষ্কে সমস্যা রয়েছে। মেয়েদের সাথে কি করে কথা বলতে হয় তা আপনার জানার বাহিরে। আর আমার একটা নাম আছে, প্রতীক্ষা, যা আমার পিতামাতার দেওয়া। তা বুঝলাম, তবে নামের সাথে আপনার তো একদমই মিল নেই। আপনার পিতা মাতা কী ভেবে রেখেছে কে জানে। আপনি আমায় ঝগড়া করতে এখানে ডেকেছেন? অবশ্যই নয়, আপনি টেবিলে আপনার ব্যাগ ফেলে যাচ্ছিলেন, সেটা বলতেই ডেকেছিলাম। আজকাল তো আর মানুষের ভালো করতে নেই। তা আগে বললেই পারতেন। অদ্ভুত মানুষ তো আপনি। বলেই প্রতীক্ষা ব্যাগ নিয়ে হাঁটা ধরল। আরাধ্য অবাক হয়ে প্রতীক্ষার চলার পথে তাকিয়ে আছে। মেয়েটা ওকে অদ্ভুত বলে গেল, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। এই মেয়ের সাহায্য করাই ঠিক হয়নি। প্রকৃতির সৌন্দর্যের যেন কোনো সীমাবদ্ধতা নেই, প্রাণ সচক্ষে তা উপলব্ধি করছিল প্রতীক্ষা। বাসের জানালায় তাকিয়ে স্নিগ্ধ ভোরের আলোয় আবছে সবুজ প্রকৃতির অঢেল রূপ দেখতে ব্যস্ত ছিল সে। আমরা 5:30টার মধ্যেই খাগড়াছড়ি পৌঁছে যাব প্রতীক্ষা। ইস, না জানি কত সুন্দর হবে জায়গাটা। আর যে তর্স হয়েছে না মৈত্রী আপু। এখনো অনেক কিছু দেখা বাকি। অপেক্ষার ফল মিষ্টি হয়, জানো তো। ঠিক 5:30 খাগড়াছড়ি সদরে প্রতীক্ষাদের বাস থামলো। সবাই বাস থেকে আনন্দ সহিত নামতে থাকলো। সাহিল সবার ব্যাগ সবাইকে বুঝিয়ে দিয়ে প্রতীক্ষার কাছে এগিয়ে গেল। সব নিয়েছো প্রতীক্ষা? হ্যাঁ ভাইয়া, নিয়েছি। আচ্ছা, আমরা তাহলে আমাদের গেস্ট হাউসে রওনা দিচ্ছি। এখান থেকে অটো নিতে হবে। তুমি মৈত্রীদের সাথে যাও, আমি বাকিদের নিয়ে আসছি। ঠিক আছে সাহিল ভাইয়া। খাগড়াছড়ি শহরের একপাশে অবস্থিত একটি সাদা মাটা গেস্ট হাউস। ইট পাথরে তৈরি পুরনো গেস্ট হাউসটা দেখে মনে হচ্ছে গাছপালার সাথে লুকোচুরি করছে। কেমন যেন প্রশান্তির বন্যা ছুঁয়ে যায় প্রতীক্ষার মনে। পুরনো গেস্ট হাউস হওয়ায় তেমন একটা মানুষের আনাগোনা নেই। সাথে লাগোয়া মিষ্টি ফুলের সুবাস ভর্তি অনন্য একটি বাগান। বাগান দেখে প্রতীক্ষার আনন্দে যেন আকাশ ছুঁই ছুঁই। সবাই চেক আউট শেষ করে নিজেদের রুমের দিকে এগোতে থাকে। প্রতীক্ষাকে দেওয়া হয় মৈত্রীর পাশের রুম। কিছু প্রয়োজন হলে বলবে, কেমন? আমি তোমার পাশের রুমেই আছি। মাথাটা হ্যাঁ সূচক করে নাড়িয়ে নিজের জন্য ঠিক করা রুমটাই প্রবেশ করে প্রতীক্ষা। বড় একটা নিঃশ্বাস নিয়ে খাটের উপর শুয়ে পড়ে প্রতীক্ষা। না, আগে ফ্রেশ হয়ে নেওয়া দরকার। একটু পর খাবার আসার পর খেয়ে একটা ঘুম দেওয়ার পরিকল্পনা। যদিও তার একদমই ঘুমানোর ইচ্ছে নেই, কিন্তু মৈত্রী আপু বলেছে ঘুমোলে নাকি বেশি ঘুরাবে। হুট করেই দরজায় কেউ কড়া নাড়ল। এই সময় কে এলো ঠিক বুঝতে পারল না প্রতীক্ষা। ও লীরা আপু, তুমি এসেছো? তোমায় কি বিরক্ত করলাম? এ মা, কি যে বলো। বরং এসে ভালোই করেছো। একা থাকতে একদমই ভালো লাগছিল না। তা যা বলছো, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, তাই না? এই তো শুরু হলো দুজনের গল্প। কখন যে সময় পার হলো কেউই টের পেল না। না, ঘুমার কারোই কপালে জোটেনি। মৈত্রী এসে না ঘুমানোর জন্য হুপ করে বকেছে দুটোকে, তবে ঠাট্টার বকা কারোরই গায়ে লাগেনি। সাদার উপর গোলাপি ব্লক প্রিন্টের একটা সুতি সালোয়ার কামিজ পরেছে প্রতীক্ষা। মেয়েটা যেন এতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। চোখে একটু খানি কাজলের ছোঁয়া লাগালো আর ঠোঁটে হালকা লিপস্টিক। কোমর পর্যন্ত চুলে একটা বেনি করে নিল। এই তো শেষ। চটজলদি তৈরি হয়ে নিচে নেমে এলো প্রতীক্ষা। উদ্দেশ্য বাগানটা দেখবে। অথচ এই বাগানই যে প্রতীক্ষার জীবনে এক পরিবর্তন এনে দেবে তা কি সে জানে? বাস থেকে নামার পর ২ ঘন্টার একটা ঘুম দিচ্ছিল আরাধ্য। খাগড়াছড়ি এসেছে অফিসের প্রজেক্টের কাছে। ঘুরোঘুরি তেমন পছন্দ না ওর। সবার থেকে বেশ দক্ষ থাকায় অফিসের বস এক প্রকার জোর করেই পাঠিয়েছে ওকে। ফোনের ক্রিং ক্রিং আওয়াজে সুখের ঘুমের সমাপ্তি ঘটল তার। বেশ বিরক্তির সাথে ফোন রিসিভ করতে হলো। হ্যালো। সরি স্যার, ঘুমাচ্ছেন? হ্যাঁ, একটু চোখ লেগে এসেছিল, বলো। স্যার বলছিলাম যে 10:30 বাজে, আমাদের বের হওয়ার সময় হয়ে গিয়েছে। ও শিট। ওকে রাখো, তোমরা নামো, আমি আসছি। ওকে স্যার। মুহূর্তেই আরাধ্যের মনে পড়ে গেল কালকের রাতের কথা। কি যেন নাম বলেছিল মেয়েটা? ধুর, ওর নাম কেন ভাবছে সে? একটা মানুষ এতটা অকৃতজ্ঞ হতে পারে? কাল রাত থেকে প্রতীক্ষার কথা মাথা থেকে ফেলতেই পারছে না আরাধ্য। বেশ ক্ষোভ জমে আছে মেয়েটার উপর। আচ্ছা মতো কথা শুনিয়ে দিলে বেশ লাগতো। পরক্ষণেই মনে হলো ওর দেরি হয়ে যাচ্ছে। মাথা থেকে চিন্তা ভাবনা বাদ দিয়ে তৈরি হতে চলে গেল।
বেশ ভালো পরিবারের ছেলে আরাধ্য। শ্যামবর্ণের মুখে হালকা চাপা দাড়িগুলো ওঠানামা করছে। বেশ লম্বা বললে ভুল হবে না, দেখলে যে কেউ বলবে ছেলেটা সুপুরুষ। তবে নিজেকে নিয়ে বেশ সিরিয়াস সে। বাবার নিজের কোম্পানি থাকা সত্ত্বেও সেই কোম্পানিতে জয়েন দেয়নি। নিজের যোগ্যতায় অন্য একটা কোম্পানিতে বেশ ভালো একটা পদে আছে। কাজ ছাড়া কখনো বাহিরের কিছুতে আগ্রহ প্রকাশ করেনি সে। হালকা আকাশি রঙের একটা শার্ট আর সাথে ব্লেজার পরে নিল আরাধ্য। সবে শীত পড়তে শুরু করেছে। ঢাকায় তেমন নেই, তবে এখানে বেশ ঠান্ডা। হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দরজার দিকে পা বাড়ায় আরাধ্য। তড়িঘড়ি করে নিচে নেমে এলো আরাধ্য। বড্ড দেরি হয়ে গিয়েছে, যেখানে আরও 1 ঘন্টা আগে ওদের গাড়ি নিয়ে বের হয়ে যাবার কথা। আশেপাশে চোখ বুলিয়ে দেখছে আরাধ্য, এখনো কেউ নামেনি। মাথা গরম হতে আর 2 দণ্ড সময় লাগলো না তার। এতটা ইরেসপন্সিবল মানুষদের নিয়ে এসেছে। পরক্ষণেই কিছু একটাতে চোখ দুটো আটকে যাওয়ায় স্থির হয়ে রইল আরাধ্য। এই আটকে সেই যাওয়া নয়, এই আটকে যাওয়া যেন তার সারা জীবনের জন্য মাথা ঠান্ডা করতে যথেষ্ট। কোমর পর্যন্ত চুলে বেনি করা মেয়েটির। বেনির ফাঁক দিয়ে বেরিয়ে আসে চুলগুলো আনমনে বাতাসের সঙ্গে খেলা করছে। পরনে সাদার উপর গোলাপি ফুলের কামিজ, জর্জেট ওড়না। বারবার বাতাসের পানে ছুটে চলায় মেয়েটার সামলাতে যাই যাই অবস্থা। কেমন যেন শুভ্র ভাব আছে মেয়েটার মধ্যে। বিশেষ কিছু যেন আছে মেয়েটার মধ্যে, যা আরাধ্যর মতো সুপুরুষের নজর এড়ায়নি। আহ, চেহারাটা দেখা যাচ্ছে না কেন? সে কখন থেকে পেছন দিকে ফিরে কে দেখছে তা কে জানে। এদিকে ঘুরলে কি সমস্যা মেয়েটার? অতঃপর দেখলো একটি মেয়ে এসে সেখান থেকে তাকে নিয়ে যাচ্ছে। বড্ড হতাশ হলো আরাধ্য। ইস, মেয়েটার চেহারাই তো দেখা হলো না। কি ভাবছিস তুই আরাধ্য? কখনো কোনো মেয়ের পাল্লায় পড়িসনি, আর আজ কিনা এক রহস্যময়ী কেশ বালিকার মুখ অবয়ব দেখার জন্য অস্থির হয়ে পড়েছিস? তবে মেয়েটির জন্য একটি নাম নির্ধারণ করলে মন্দ হবে না, সুকেশিনী। হ্যাঁ, একদম মানানসই। তোমায় তো এই আরাধ্য খুঁজে বের করবেই সুকেশিনী। তুমি জানো, সারা গেস্ট হাউস ঘুরেও তোমায় খুঁজে পাইনি। মাটির উপরের পাথরগুলো পা দিয়ে আনমনে নড়াচড়া করে যাচ্ছে প্রতীক্ষা। মৈত্রী আপুর বকা কর্ণকুহুরে পৌঁছাতেই মুখ তুলে তাকালো। কিছু একটা চিন্তা করলো, ঠোঁট উল্টে আহ্লাদি স্বরে বলল, এই মৈত্রী আপু, দেখো না কি সুন্দর একটা বাগান। এখানে এলে কি আর বাস্তব জ্ঞান থাকে বলো? হয়েছে তোমার বাগান দেখা, নাকি এখনো বসে থাকবে? কতটা টেনশনে ফেলে দিয়েছিলে আমায়। ভুবন বুড়ানো হাসি দিয়ে 2 হাত দিয়ে শক্ত করে মৈত্রীকে জড়িয়ে ধরে নরম স্বরে প্রতীক্ষা বলল, আচ্ছা হয়েছে, আর রাগ করতে হবে না, আর এমন করে জ্বালাবো না তোমায়, কেমন? সাহিল গাড়ি নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। আচ্ছা চলো যাই তাহলে। হ্যাঁ, এসো। খাগড়াছড়ির এই বৈচিত্র্যময়ী রাস্তা, এই পাহাড়গুলো মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে। তো এই পাহাড়গুলো আবার আকাশ ধরার প্রচেষ্টায় আছে। নীল আকাশের মাঝে মেঘগুলো দেখে মনে হচ্ছে এই পাহাড়ে উঠলেই ছুঁয়ে ফেলা যাবে। এই দৃশ্য যারা দেখেনি তারা হয়তো জীবনের আসল স্বাদই এখনো অর্জন করতে পারেনি। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এ যেন এক বিশেষ পাওয়া। প্রতীক্ষারা সবাই মিলে মাইক্রোবাস ভাড়া করেছে। গান গাইতে গাইতে বেশ চলছে ভুবন ভোলানো প্রকৃতির সৃষ্টির মাঝে দিয়ে। বড়দের মাঝে যে এক ধরনের জড়তা ছিল, প্রতীক্ষার মাঝে যেন সেটিও উধাও হয়ে গিয়েছে। সবার সাথে কেমন একটা আপন আপন বন্ধন। তবে এরাও বেশ ভালো, বড্ড কাছের করে নিয়েছে প্রতীক্ষাকে। তবে একজনের প্রতি বেশ অদ্ভুত ধারণা হয়েছে। তবে ধারণা বললে ভুল হবে, শব্দটা হবে সন্দেহ। সাহিল ভাইয়ার বেশ কাছের বন্ধু নাদিম ভালোভাবে খেয়াল রেখে চলেছে প্রতীক্ষার, কখন কি লাগবে না লাগবে, কোনো সমস্যা আছে কিনা, এমনকি গাড়ি ধীরে চালাবে কিনা সেটা নিয়েও কয়েকবার প্রতীক্ষাকে জিজ্ঞেস করা হয়ে গিয়েছে। এটা কি স্বাভাবিকভাবে নেওয়া যায়? মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয়তা আবার বেশ প্রখর। দূর, একটু বেশি ভাবনা চিন্তা হচ্ছে। মাথা থেকে সব উটকো চিন্তা ছেড়ে ফেলে প্রতীক্ষা আবার প্রকৃতির দিকে নজর দিল। বিরাট দলটার আজ গন্তব্য খাগড়াছড়ির বেশ নামকরা স্থান রিসেন ঝর্ণা। জায়গাটা ভীষণ রকমের সুন্দর, তবে যেতে হলে বেশ কিছুটা পথ আগে নামতে হয়। একেবারে 35 থেকে 40 মিনিটের ঢালু পথ। উঁচু নিচু ঢালু পথ পেয়ে নিচে নেমে তবেই ঝর্ণার দেখা মিলবে। তবে বেশ কিছু দূর আগে থেকেই ঝর্ণার কলকল ধ্বনির কর্ণপাত ঘটে। প্রতীক্ষারা পৌঁছাবার পর থেকে একে একে গাড়ি থেকে নামতে লাগলো। সাহিল নেমে গিয়ে আশেপাশে পর্যবেক্ষণ করলো। কিছুক্ষণ দূরে গিয়ে দেখে এসে সবার উদ্দেশ্যে বলল, সামনে পাহাড়ি পাহাড়ি ঢালু পথ, যেতে আমাদের বেশ কিছুক্ষণ লাগবে। সবাই পানির বোতল সাথে নিয়ে নাও, কপাল ভালো লাগলে যাওয়ার পথে শরবতও পেতে পারি। নিরাপত্তা অবলম্বন করতে সবাই একটা লাঠি কিনে নিল।
লাঠি ছাড়া এই দুর্গম পথ হাঁটা মানে নিজের কোমর ভাগার প্ল্যান করা ছাড়া আর কিছুই না। কিছু ছেলে যদিও চাচ্ছিল বাইক ভাড়া করে নিচে যাবে, সাহিল এক কথায় না করে দিয়েছে। সবার একসাথে এগিয়ে চলাই মঙ্গল হবে। যার যার লাঠি নিয়ে একে একে সবাই নিচে নামতে লাগলো। মাথার উপর চড়া রোদ বিরক্তি ধরিয়ে দিলেও সবার মধ্যে টান টান উত্তেজনা কাজ করছিল। নাদিম বেশ কিছুক্ষণ পরপর দেখে যাচ্ছিল প্রতীক্ষাকে। মেয়েটা এমন কেন? তার মাঝে বিশেষ কিছু নেই, তবে কি যেন একটা আছে। এই কি যেন একটাই হাজারো পুরুষকে ঘায়েল করতে সক্ষম। এই অনুভূতি নাদিম জানে। অজানা অনুভূতির আরেক নাম সর্বনাশ। থাক, অজানাই থাক, কিছু অনুভূতি মনের মধ্যে যত্ন করে পুষে রাখতে হয়। এগুলো কাউকে জানতে দিতে নেই। স্যার আসবো? মিটিং শেষ হওয়ার পরপর আরাধ্য স্পটে বসেই ব্ল্যাক কফি খাচ্ছিল, সাথে ফোনে তৈরিকৃত পিডিএফগুলো বসকে পাঠাচ্ছিল। ঢাকায় অজস্র কাজ জমা পড়ে আছে, সেগুলো এখনো কমপ্লিট করা হয়নি। এখানে যে বস ওকে কোনো কাজ হাসিল করতে পাঠালো কে জানে। সেক্রেটারি শফিকের ডাক কর্ণকুহরে পৌঁছাতেই ফোনের দিকে তাকিয়ে আরাধ্য জবাব দিল। এসো। অচেনা সুকেশিনীর কথা আরাধ্য মাথা থেকে ফেলতেই পারছে না। কি এমন পেল মেয়েটার মধ্যে যে ওকে এত পরিমাণে অস্থির করে তুলছে? যে ছেলের মনে কোনো মেয়ের ছায়া পর্যন্ত দেখা যায়নি, সে কিনা আজ এক কোথাকার অচেনা মেয়ের কথা ভেবে মরছে। কি আর করবে, ও মেয়েটা বারবার ওর হৃদয়ে এসে হানা দিয়ে যাচ্ছে। অবাধ্য মনটা মানতে বড্ড নারাজ। স্যার শুনেছেন? হ্যাঁ, কি বললে? না মানে স্যার এতক্ষণ কিছুই শোনেননি? মানে কিছু বলেছো তুমি? শফিক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হুট করে কি হলো স্যারের? কারো প্রেমে পড়েনি তো আবার? না বাবা, এই রাগী গম্ভীর লোক আবার প্রেমে পড়বে কি করে? একা একা কি বিড়বিড় করছো শফিক? চট করে মাথা উপরে তুলে তাকালো শফিক। দাঁত কেলিয়ে একটা হাসি দিয়ে বলল, না স্যার, বলছিলাম যে বড় স্যার বলেছে আপনাকে একটু খাগড়াছড়ি ঘুরিয়ে দেখাতে। এখন এই মুহূর্তে আমার ভালো লাগছে না, প্রচুর টায়ার্ড। স্যার দেখবেন আপনার খুব ভালো লাগবে। টায়ার্ড মানে সব একেবারে ফুরুদ হয়ে যাবে। চোখ গরম করে তাকালো আরাধ্য। কিছু বলতে যাবে এমন সময় শফিক বলে উঠল। সরি স্যার। বলেই শফিক পুনরায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আরাধ্য কিছু একটা ভাবল, অতঃপর বলল, ঠিক আছে চলো, তবে বেশিক্ষণ থাকবো না আমি। শফিক পুনরায় এমন একটা হাসি দিল যেন সে বিশ্ব জয় করে নিয়েছে। জি স্যার, জি স্যার আসুন। গাড়ি স্টার্ট দেওয়ার পর আরাধ্য ভাবলো আজকে না আসলে হয়তো কখনো আফসোস করত। আর তো আসা হবে না এদিকে, কিছুটা দেখি গেলে ক্ষতি কিসের? দেখার মতো কি কি জায়গা আছে শফিক? স্যার দেখার মতো জায়গা তো অভাব নেই। সমস্ত খাগড়াছড়ি ঘুরলেও আপনার দেখা শেষ হবে না। মনে হবে কোথাও এক জায়গা ঘাপলা রয়ে গিয়েছে। যত দেখবেন তত মনে হবে আরও দেখা বাকি রয়ে গিয়েছে। তবে এখন আমরা যাচ্ছি খাগড়াছড়ি অন্যতম বিশেষ এক স্থান, রিসেন্ট ঝর্ণা। জায়গাটা সেই সুন্দর স্যার। রিসেন্ট ঝর্ণা? নাম মনে হয় শুনেছি। জি স্যার, জায়গাটার নাম করা। যারা আসে তারা একবার হইলেও ঘুরে যায়। এই জন্য তো আপনাকে দেখাইতে আনলাম। আপনি দেখলে তো আমায় বাহবা দিবেন। কি বললে? না স্যার, কিছু না। 45 মিনিটের মাথায় ওরা পৌঁছে গেল রিসেন্ট ঝর্ণা। বরাবরের মতো ওদেরও ঢালুর ঠিক আগে নেমে যেতে হয়েছে। সামনে এত বড় ঢালু দেখে আরাধ্য চোয়াল শক্ত করে বলল, আমায় এত পথ হাঁটিয়ে নেওয়ার জন্য এনেছো শফিক? না না স্যার, কি যে বলেন আপনি। আমি বাইক ভাড়া করে রেখেছি আপনার জন্য। তবে আপনি ঝর্ণাতে গেলেই সব কিছু ভুলে যাবেন, দেখবেন। আরাধ্য কিছুটা বিরক্ত হলেও প্রকাশ করলো না। ঝর্ণাতে যাওয়ার জন্য নিচে বিশাল সিঁড়ি। হাঁটতে হাঁটতে সিঁড়ির মুখে এসে পৌঁছে গেল প্রতীক্ষারা। সবাই হাঁপাচ্ছে। এত কষ্ট মনে হয় জীবনে কেউ করেনি। এত বড় ঢালু বেয়ে নামা, আর এখন এতগুলো সিঁড়ি। এত দূর হেঁটে এখন আবার এই সিঁড়ি পার করতে হবে? সকলে যেন কথাটা একযোগে বলে উঠল, কিন্তু প্রতীক্ষার আর তাও সইছে না। দূরের সেই ঝর্ণা যেন কলকল ধ্বনির সাহায্যে প্রতীক্ষাকে হাতছানি দিয়ে ডাকছে। সবাই সিঁড়ি পেরিয়ে নিচে নেমে গেল। এক পাশে একটা ছোট্ট দোকান রয়েছে জামা কাপড়ের। যেহেতু পানির জায়গা, সেহেতু যে কোনো সময় যে কারো লাগতে পারে সেই সুবিধার্থে ছোট পানির বোতল, তাছাড়া শরবত খাওয়ারও ব্যবস্থা রয়েছে। ঝর্ণার 3 পাশে 3টে রাস্তা দিয়ে চলে গিয়েছে। সংক্ষেপে 3মুখী পথ বলা যায়। তবে বড় ঝর্ণার আবাসস্থল একদম সোজা গেলেই দেখতে পাওয়া যাবে। সেটি যেমন সুন্দর, তেমন আবার বিপদের আশঙ্কাও কম নয়। বেশিরভাগ দুর্ঘটনা ওই এরিয়ার দিকটাতেই হয়ে থাকে। প্রতীক্ষা সহ সবাই খুশিতে আত্মহারা হয়ে পড়ে। মৈত্রী সবাইকে সতর্ক করে দেয় কেউ যেন সীমানার বাইরে না যায়। বিশেষ করে বড় ঝর্ণার শেষ সীমানায় তো একদম নয়।
কিছুদিন আগেও সেদিকে প্রাণহানির ঘটনা ঘটেছে, তাই সবার সাবধানতা অবলম্বন করাই মঙ্গল। আর ওদিকে যে যাবে তার জন্য কঠোর শাস্তিও মঞ্জুর করা হবে। প্রতীক্ষা ঝর্ণার পানিতে পা ভেজাতে থাকে, সবাই নিজেদের মতো ঝর্ণার স্বচ্ছ পানিতে ঝাঁপাতে থাকে। এই একজন আরেকজনকে ভিজিয়ে দিচ্ছে, আবার এই একজন আরেকজনের পেছনে ছুটাছুটি করছে। প্রতীক্ষার ইচ্ছে ছিল কিছুটা দূরে গিয়ে একা কিছুক্ষণ সময় কাটাবে। সকলের অগোচরে হুট করেই প্রতীক্ষা বারণ করা দুঃসাহসটা করে ফেললো। ওই যে বলে না, যে জিনিসটা করতে আমাদের বারণ করা হয়, আমাদের সেদিকেই যেন উপচে পড়া ঝোঁক সৃষ্টি হয়। বড় ঝর্ণা বেয়ে নামতে বড় একটা ঢালুর পাশ দিয়ে আপন স্রোতে বিশাল ঝর্ণা বহমান। প্রতীক্ষা সাবধানে পা বাড়ালো, ধীরে ধীরে এগিয়ে চলল। তবে সামনের পাথরে লেগে থাকা শ্যাওলা প্রতীক্ষার চোখের আড়ালেই রয়ে গেল। শ্যাওলার উপর পা পড়তেই মুহূর্তেই প্রতীক্ষার পা পিছলে যায়। পড়ে যাওয়ার আগ মুহূর্তে একটা শক্ত পোক্ত হাত প্রতীক্ষার বাহু নিজের সঙ্গে আবদ্ধ করে নেয়। ঝর্ণার সিঁড়ি বেয়ে নামার কিছুক্ষণের মধ্যেই আরাধ্য আবার সে কিছু একটাতে তার চোখ দুটোকে আটকে নেয়। হারিয়ে যাওয়া অনুভূতিগুলো আবার উড়ে এসে জুড়ে বসতে শুরু করে বিনা অনুমতিতে। এ তো সেই অচেনা মেয়েটি যার নাম আরাধ্য দিয়েছিল সুকেশিনী। গেস্ট হাউসে যে ওর হৃদয় নিজের কাছে নিয়ে খাঁচায় বন্দি করে রাখতে চেয়েছিল। কিন্তু মেয়েটা নিষিদ্ধ এরিয়াতে যাচ্ছে কেন? পাগল নাকি? এই মেয়ের কি কোনো সেন্স নেই? বিপদের সম্ভাবনা এড়াতে মেয়েটির পিছনেই আরাধ্য। যা ভেবেছিল তাই হলো। ঠিক পড়ে যাওয়ার আগ মুহূর্তে প্রতীক্ষার হাত শক্ত করে নিজের সঙ্গে আবদ্ধ করে নেয় আরাধ্য। আপনি ঠিক আছেন তো? চোখ নাক মুখ খিচে বন্ধ করে আছে প্রতীক্ষা। না, সে তো পড়ে যায়নি, সে বেঁচে আছে, কেউ তাকে বাঁচিয়েছে। মনে মনে অলরেডি কালিমা পড়ে ফেলেছিল প্রতীক্ষা, কিন্তু কোনো মহান এক ব্যক্তি এই যাত্রায় তাকে বাঁচিয়ে তুলল। তবে কে সে? প্রতীক্ষা চোখ খুলে পিছে ফিরে তাকাবার ইচ্ছে প্রকাশ করলো। যে ব্যক্তিটা তার প্রাণ বাঁচিয়েছে তাকে একবার মন প্রাণ খুলে দেখা দরকার। সপ্তম আশ্চর্যের আকাশে পৌঁছে আরাধ্য নিজের চোখ দুটোকে পুনরায় কচলায়। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না সে। এই ডেঞ্জারাস মেয়েটা, এই মেয়ের জন্য নাকি সে তার মনের দুয়ার খুলতে চেয়েছিল। তবে মনে মনে কেন যেন মেয়েটির এইভাবে দেখা পেয়ে আরাধ্যের খুব একটা খারাপও লাগেনি। আপনি? ভ্রু দুটি কুচকালো প্রতীক্ষা। সামনে থাকা যুবকটিকে আপাত মস্তক দেখতে লাগলো। শ্যাম বর্ণের মুখে চুলগুলো কপালের সঙ্গে লেপ্টে আছে, কোচা কোচা দাড়িগুলো বড় হবার পথে। ওর মতোই ভ্রু দুটি কুচকে রেখেছে। দেখে মনে হচ্ছে বিশাল একটা ধাক্কা খেয়েছে, কিন্তু লোকটা যে বড্ড চেনা চেনা লাগছে। কই যেন দেখেছে। আরে হ্যাঁ, এ তো সেই অদ্ভুত লোকটা। খাগড়াছড়ি আসার পথে প্রতীক্ষা ব্যাগ নিতে ভুলে যাওয়ায় এই লোকটাই ওকে ডেকে ব্যাগ দিয়েছিল। কিন্তু লোকটার মধ্যে ম্যানার্সের ছিটে ফোঁটাও নেই। উফ, এই লোকই আবার ওকে বাঁচাতে গেল। এর থেকে ঠুস করে পড়ে গিয়ে মরে যেত, সেটাই ভালো হতো। তো কি অন্য কাউকে আশা করেছিলেন নাকি? আরাধ্য অবাক হলো। এমন জবাব সে কখনো আশা করেনি। এই মেয়েটা আসলেই একটা যন্ত্রণা। বিন্দু মাত্র ধন্যবাদ পর্যন্ত জানানোর প্রয়োজন বোধ করছে না, উল্টো আবার তর্ক করছে। দেখুন, আমি আপনার সাথে কোনো রকম কথা বাড়াতে চাচ্ছি না। এর পরের বার বেশি সাহস দেখাতে যাবেন না। আমি ছিলাম বলে বেঁচে গেলেন। দেখুন, সাহায্য করেছেন বলে ভাববেন না আপনি আমার মাথা কিনে নিয়েছেন। আরাধ্য কিঞ্চিত হাসলো। এইসব মেয়েকে কি করে সামলাতে হয় ও ভালো মতোই জানে। তবে এখানে কোনো রকম ঝামেলা করতে চাচ্ছে না, নরম স্বরে জবাব দিল। মাথা তো কিনিনি, তবে আমার কপালটাই দেখুন না, প্রতিবার আপনাকে সাহায্য করতে এগিয়ে আসতে হয়। প্রতীক্ষা চকিতে জবাব দিল। এই, আপনি আমায় ফলো করছেন না তো? কপাল খারাপ কেন বলি দেখেছেন? একটা সামান্য ধন্যবাদ না দিয়ে সেই কখন থেকে আমায় অপবাদ দিয়ে যাচ্ছেন। বিষয়টা কি আপনার ন্যায় মনে হচ্ছে মিস প্রতীক্ষা? প্রতীক্ষা একটুখানি ভাবলো। না, আসলেই তো মানুষটা না থাকলে আজ এই সুন্দর প্রকৃতি উপভোগ করার আগেই বিদায় নিতে হতো ওকে। আশেপাশে চোখ আওড়ালো প্রতীক্ষা। ঝর্ণা এখনো বহমান, অথচ কিছুক্ষণ আগে কি ভয়ানক একটা পরিস্থিতিতে পড়তে হয়েছে ওকে। প্রতীক্ষা আরাধ্যের পানে মুখ তুলে তাকালো, কিছু না ভেবেই বলে ফেললো। ধন্যবাদ। সুবুদ্ধি উদয় হলো। আপনি আবার খোঁচা মারছেন? আপনি আবার কথা ধরছেন? বলেই আরাধ্য হেসে দিল। হেসে দিল কেন তা আরাধ্য নিজেও জানে না। এখানে তো হাসার মতো কিছু পেল না। তবে সুকেশিনীর দিকটাই নজর দিল আরাধ্য। যেমন কেশ তেমন তার মুখশ্রী। কালো কেশে হালদে বর্ণের রমণীকে কারো বুকে উথাল পাথাল লাগিয়ে দিতে সক্ষম। বাতাসে বেনির ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়া চুলগুলোও নিজেদের উড়িয়ে নিচ্ছে। চোখের পাপড়িগুলো এদিকে নজর দিলেই বুকের মধ্যে অদ্ভুত কম্পন সৃষ্টি হচ্ছে। এ অনুভূতির নাম আরাধ্য জানে না।
এমন একটা মেয়ের প্রতিও মিশ্রিত অনুভূতি কেন যে সজাগ হতে চাইছে তা বুঝতে পারছে না। আর হ্যাঁ, কালকে রাতের জন্য ক্ষমা করবেন, আমার তেমন ব্যবহার করা ঠিক হয়নি। নিজ ভাবনায় ব্যাঘাত ঘটায় চমকে তাকালো আরাধ্য। মেয়েটা ক্ষমা চাইলো না, ততটাও পাষাণ নয় মেয়েটা। যাক, আমারও ভুল ছিল, আসলে মাথা গরম ছিল তাই। সমস্যা নেই। আর কথা বাড়ালো না প্রতীক্ষা। আসলে আর কথা বাড়াতে মন চাইছে না, জায়গাটা এখন ত্যাগ করাই শ্রেয়, তাই করলো। চলে যাচ্ছেন? প্রতীক্ষার শ্রবণ ইন্দ্রিয় সজাগ হলো, পিছে ফিরে আরাধ্যকে কিছুক্ষণ দেখলো, কি যেন একটা ভাবলো, অতঃপর নরম স্বরে বলল, কপালে থাকলে আবার দেখা হবে। ধন্যবাদ আপনাকে, অদ্ভুত লোক। বলেই প্রতীক্ষা এক দৌড়ে স্থান ত্যাগ করলো। মেয়েটা এমন কেন, নিজেকে সম্পূর্ণ প্রকাশ করতে চেয়েও করে না কখনো, এই কঠিন আবার আনমনে গুটিয়ে ফেলার অযথা চেষ্টা। সে কি জানে কেউ একজন তাকে জানার চেষ্টায়? অদ্ভুত লোক নামটা শুনে বেশ লাগলো আরাধ্যের। একটু আগে সূর্যের হলুদাভ আলো ছুঁয়ে দিচ্ছিল প্রতীক্ষাকে। হলদে ফর্সা গরনের মেয়েটা যে সাধারণ হয়েও এত অসাধারণ হতে পারে তা কারো জানা ছিল না। মেয়েটাকে নিয়ে এত ভাবছে কেন ও? আচ্ছা, কোনোভাবে সে আরাধ্য নামক ব্যক্তিটার হৃদয়ে আসন পাততে চাইছে না তো? বুক ভর্তি ভালো লাগা তীব্র জমাতে শুরু করে এই অদ্ভুত লোকটির হৃদয় জুড়ে। শফিককে কল করে কি যেন একটা বলল আরাধ্য, অতঃপর মুখে মুচকি হাসির রেখা টেনে দিল। সি ইউ সুন মিস প্রতীক্ষা। প্রতীক্ষা এসে দেখে সবাই যে যার মতো মজা করে চলেছে। তার মানে ও যে এখান থেকে উধাও হয়েছিল সেটা কেউ দেখেনি। যাক বাবা, বাঁচা গেল। কোথায় যাওয়া হয়েছিল? পেছন থেকে মৈত্রীর কণ্ঠ শুনে চমকে উঠে প্রতীক্ষা। বিড়বিড় করে আল্লাহর নাম নিতে লাগলো। মৈত্রী আপু জানতে পারলে খুব বকবে। ঠোঁটের কোণে হাসি আনার চেষ্টা করে দৃঢ় কণ্ঠে বলল, এই তো আপু, আশেপাশেই ঘুরছিলাম। কি যে সুন্দর জায়গাটা, দেখলেই মন অশান্ত করে লাফাতে মন চায়। হ্যাঁ, দেখলাম তো। কত কি মন চায় আপনার। কোনো এক ভদ্রলোকের সাথে অধিক ঝগড়া করেছিলেন, কিছু হয়েছে? হাফ ছেড়ে বাঁচল প্রতীক্ষা। তার মানে মৈত্রী আপু কিছুই টের পায়নি। কিন্তু এখন কি বলবে? কিছুক্ষণ ভেবে প্রতীক্ষা বলল, আরে আপু, বাদ দাও না ওই টপিক, অনেক আগেই ফুরুত। এইসব নিয়ে পরে ভাবা যাবে। এই সময়টাকে আমাদের উপভোগ করা দরকার। চলো যাই। মৈত্রী কিছু বলতে যেও বলল না। আসলে পরেও জানা যাবে কি হয়েছিল, কিন্তু এখনের সময়টাকে উপভোগ করা দরকার। প্রতীক্ষা টানতে টানতে মৈত্রীকে ঝর্ণার ধারে নিয়ে গেল। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে চটজলদি তৈরি হয়ে নিল প্রতীক্ষা। সকাল বললে শব্দটা ভুল হবে। সকাল গড়িয়ে বেলা প্রায় মধ্যাহ্নের পথে। আজ তাদের উদ্দেশ্য আলু টিলা পর্যটন কেন্দ্র। খাগড়াছড়িতে অন্যতম আরেক বিখ্যাত জায়গা হিসেবে বেশ ভালো একটা উপাধি পেয়ে গিয়েছে এই আলু টিলা। শোনা যায় সেখানে গেলে নাকি খুব কাছ থেকে মেঘ দেখা যায়। এমনকি এলাকার মানুষ বলে সেখানে কেউ গেলে মেঘ ছুঁতে পারার শখ পূরণ করে আসতে পারবে। আবার পাহাড়ের পাশে সিঁড়ি দিয়ে উঠলে নাকি পুরো খাগড়াছড়ি শহর দেখতে পাওয়া যায়। সে এক ভিন্ন রকমের চোখ ধাঁধিয়ে দেওয়া দৃশ্য, যা লিখে বর্ণনা করা সাধ্যের বাহিরে। সন্ধ্যার মধ্যে ওরা ঘোরাঘুরি শেষ করবে। রাতে আবার ওদের ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে হবে। ভাবতেই প্রতীক্ষার মনটা কেমন বিষিয়ে যাচ্ছে। জায়গাটা বড্ড মন কাড়া। শুধু প্রতীক্ষা কেন, যে কেউ এখানে এলে এই মায়া কাটিয়ে যান্ত্রিক শহরে যেতে চাইবে না। প্রতীক্ষা তৈরি হয়ে নিচে নেমে আসে। জায়গাটা কেমন লাগছে প্রতীক্ষা? আচমকা নিজের নাম কর্ণকুহরে পৌঁছাতেই কিঞ্চিত কেঁপে ওঠে প্রতীক্ষা। পেছনে ফিরে তাকাতেই নাদিমের মুখ অবয়ব তার দৃষ্টি আবদ্ধ হয়। মুখে হাসি রেখা টেনে প্রতীক্ষা উত্তর দেয়, জি ভাইয়া, ভালো লাগছে। আসলে জায়গাটা তো ভালো লাগার মতোই। আজ প্রতীক্ষা নীল রঙের কামিজ পরেছে, সাথে এক রঙা সাদা ওড়না। হাতে কতগুলো নীল কাচের চুড়ির সাথে খোলা কেশে আজ প্রতীক্ষাকে অপরূপা থেকে কিছুটা কম লাগছে না। তার উপর দমকা হাওয়া চুলগুলো কপালের উপরটায় আছড়ে পড়ছে। আচ্ছা প্রতীক্ষা, একটা কথা জিজ্ঞেস করি। প্রতীক্ষা জবাব দেওয়ার পূর্বেই সাহিল সবাইকে ডাকতে শুরু করে। এখন রওনা না দিলে বেশ খানিকটা দেরি হয়ে যাবে। ভাইয়া চলুন, সবাই ডাকছে। হ্যাঁ হ্যাঁ চলো। সোজা ঢালাই করা রাস্তার বাম দিকে মোড় নেয় আরাধ্যর গাড়ি। আলু টিলার মধ্যে বিশাল কাজ ঘেরাও ক্যাফেতে আজ শেখ ইন্ডাস্ট্রিজের মিটিং। ফোন ঘাটতে ঘাটতে সেক্রেটারির দিকে প্রশ্ন ছুড়ে দেয় আরাধ্য। যে কাজটা দিয়েছিলাম কমপ্লিট করেছিলে শফিক? কিছুটা আতঙ্কে শফিক আরাধ্যর দিকে মুখ ঘোরায়। আতঙ্কে থাকার কারণ হলো সে কাজটা করতে পারেনি। তবে এখানে সম্পূর্ণ দোষ যে তার, তা বলাও ঘোর অন্যায় হবে। স্যার, আসলে ওরা গেস্টের তথ্য প্রকাশ করতে অনিচ্ছুক। স্টপ ইট। চোখ গরম করে হুঙ্কার দেয় আরাধ্য।
কিছুক্ষণ পর নিজ থেকেই শান্ত হয়। অবশ্য এটাই স্বাভাবিক। কোনো ম্যানেজার চাইবে না গেস্টদের ব্যক্তিগত তথ্য কোনো অচেনা ব্যক্তির নিকট প্রকাশ করতে। তবে এটুকু বুঝে গিয়েছে যে শফিককে দিয়ে কিছুই হবে না, যা করার ওকেই করতে হবে। প্রতীক্ষাদের দল আলু টিলাতে পৌঁছাতেই ঝুম বৃষ্টি তাদের আদ্র শুভেচ্ছা জানায়। হেমন্তের শেষে শীতের আগমনী বার্তা দিতে হয়তো এই বৃষ্টির আচমকা পদার্পণ। সবার মন খারাপ হয়ে গেলেও প্রতীক্ষার মন আজ আকাশ্য আনন্দে গিয়ে ঠেকছে। বৃষ্টি তার মারাত্মক পছন্দ। সেখানে এই অঢেল সৌন্দর্যের স্থানে বৃষ্টি এসে যেন এর আকর্ষণ আরও দ্বিগুণ করে তুলেছে। আজ প্রতীক্ষা বৃষ্টি বিলাস করবে। তার প্রিয় স্থানে বৃষ্টি বিলাস করে সে পায়ের চিহ্ন রেখে যাবে। বহুত কষ্ট করে মৈত্রী আপুকে রাজি করিয়েছে প্রতীক্ষা। তোমার জ্বর হলে আমরা কি করব প্রতীক্ষা? প্রতীক্ষার এত সহজে জ্বর হয় না মৈত্রী আপু। বলি এক ছুটে প্রতীক্ষা গাড়ি থেকে বেরিয়ে পড়ল। আজ সে খুব ভিজবে। সমস্ত আনন্দ আজ নিজেকে উপহার দেবে প্রতীক্ষা। আকাশের ঘন কালো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। আনমনে বৃষ্টিরা সেই মেঘেদের সাথে পাল্লাপাল্লি খেলায় মগ্ন। আলোরিলাতে ঢুকে সোজা গেলে বড় গুহা, সেটি বিশাল গভীর। আর বাম পাশে গেলে ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজের বিপরীতে কিছুটা দূরত্ব অবলম্বন করে দাঁড়িয়ে আছে সিমেন্ট দ্বারা তৈরি সাদা রঙা আরেকটি ব্রিজ। তার দুই পাশে পাহাড়ে ওঠার জন্য লম্বা উঁচু সিঁড়ি। আরও কিছুটা দূরে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যাবে সিমেন্ট দিয়ে লেপে দেওয়া কয়েকটি বসার স্থান। তার উপর রয়েছে ঘেরাও করা গোল আকৃতির ছাউনি। ছাউনির বাম পাশে পরপর 3টি দোলনা। সেখানে বসলে সমস্ত খাগড়াছড়ি দেখতে পাওয়া যায়। দোলনার ঠিক পেছনের কাঁচ দিয়ে মোড়ানো ক্যাফে শপটা, যেখানে আজ আরাধ্যদের মিটিং চলছে। বৃষ্টির তেজ পূর্বের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। কিছুক্ষণ পরপর বৃষ্টির ছিটেগুলো এসে কাছে বাড়ি খাচ্ছে। বেশ বিরক্তি ধরে গেল আরাধ্যর। মিটিং এখনো শেষের কিছুটা মাঝপথে। লেকচার দেওয়ার জন্য উঠে দাঁড়াতেই আরাধ্য কিছুটা থমকে যায়। ক্যাফের ঘেরাও করা কাঁচ পেরিয়ে দৃষ্টি চলে যায় দূরে ভিজতে থাকা সেই কেশ বালিকার পানে। আরাধ্য জানে না সে যেখানেই যাচ্ছে মেয়েটা সেখানেই তার নজর কেড়ে নিচ্ছে। আচ্ছা, ওই মেয়েটাই তো নাকি ও ভুল দেখছে। ইদানিং অনেক ভুলভাল জিনিস ওর চোখে ধরা দিচ্ছে। না, তবে ভুল হবার কথা নয়। স্যার, এনি প্রবলেম? ঘোর ভাঙে আরাধ্যের। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 5টা বাজতে আর 3 মিনিট বাকি। অতঃপর সবার উদ্দেশ্যে বলল, আপনারা কন্টিনিউ করুন, আমি একটু আসছি। আনমনে ভিজে চলেছে প্রতীক্ষা। একা একা হাঁটতে হাঁটতে এতটা দূর চলে এসেছে। চোখজোড়া বন্ধ করে বৃষ্টির ছিটেগুলো নিজ গায়ে মেখে নিচ্ছে। দুহাত বাড়িয়ে বৃষ্টিকে আপন করে নিতে চাইছে। আজ এক অন্য অনুভূতি পেয়ে বসেছে ওকে। পরক্ষণেই অনুভব হলো কেউ চট করে ওর হাত টান দিয়ে নিজের বুকের সাথে আঁকড়ে নিয়েছে। জোরে চিৎকার করতে নিতেই হাত দুটো ওর মুখ চেপে ধরল। হাতের মালিককে দেখে প্রতীক্ষার দৃষ্টি বড় হয়ে আসে। এই লোক কি ওকে আসলেই ফলো করছে? ঠিক আন্দাজ করতে পারছে না। আপনি এখানে গলা ফাটিয়ে চিৎকার করলেও কেউ শুনতে আসবে না মিস প্রতীক্ষা। প্রতীক্ষাকে ছেড়ে দিয়ে বেশ শীতল কণ্ঠে বলল আরাধ্য। আশেপাশে তাকিয়ে প্রতীক্ষা আরাধ্যর কথাগুলোর যথার্থতা বেশ ভালোভাবেই বুঝতে পারছে। বৃষ্টি কিছুক্ষণ আগেই থেমে গিয়েছে। চারপাশে নীরবতা নেমে আসছে। সন্ধ্যা হতে বেশি একটা দেরি নেই। মৈত্রী আপুরা বেশ খানিক দূরে। আসলেই তো কেউ নেই এখানে। দূর থেকে কিছু ছেলে খারাপভাবে প্রতীক্ষার দিকে তাকিয়ে আছে। প্রতীক্ষা খেয়ালই করেনি। মুহূর্তেই ভয়ে গায়ে হিম জমার মতো অবস্থা হয়ে যায় ওর। এই লোকটা বজ্জাত হলেও ওর বিপদের আশঙ্কা হওয়ার পূর্বেই কি করে যেন হাজির হয়ে যায়। কেন এমনটা হয় তা জানে না। সামনে থাকা পুরুষটার দিকে এবার নজর দিল প্রতীক্ষা। একেবারে কাক ভেজা হয়ে আছে। পরনে অ্যাশ কালারের ফর্মাল শার্ট, সাথে কালো রঙের ব্লেজার। সিল্কি চুলগুলো ভিজে শ্যামবর্ণের কপালের উপর লেপটে টপ টপ করে পানি ছড়াচ্ছে। আপনি আমায় এভাবে দেখলে ফিউচার বউ রাগ করতে পারে মিস। রসিকতার স্বরে বলল আরাধ্য। আচমকা ঘোর ভাঙল প্রতীক্ষার। ছিছি, কি লজ্জা! এই বজ্জাত লোকের মধ্যে দেখার কি আছে? কচু না ছাই। মুহূর্তেই কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ে গেল প্রতীক্ষার। চোয়াল শক্ত করে বলল, আপনার সাহস কি করে হলো আমাকে টাচ করার? হাসি মুখে তড়িৎ গাম্ভীর্যতা ভর করল। আরাধ্য মন চাইল মেয়েটাকে দুটো থাপ্পড় লাগাতে। কন্ট্রোল আরাধ্য, ইটস নট দ্য রাইট টাইম। গায়ের ব্লেজারটা খুলে প্রতীক্ষার গায়ে জড়িয়ে দিয়ে আরাধ্য কঠিন গলায় বলল, আপনার কপাল ভালো, প্রতিবার আপনার সাহায্যকর্তা হয়ে আমি চলে আসি। এটা নিজের সাথেই রাখুন, আপনার প্রয়োজন। নিজের দিকে তাকিয়ে বেশ লজ্জা পেল প্রতীক্ষা। আজ ওর সাদা ওড়না পড়েছে, মাথাতেই নেই। দূরের ছেলেগুলো যারা ওর দিকে তাকিয়েছিল তাদের তাকানোর কারণটাও এখন বুঝতে পারছে। মাটির তলায় ডুব দিতে মন চাইছে যেন। আরাধ্য বাঁকা হাসি দিয়ে বলল, নাচানাচি করতে করতে তো আপনার জ্ঞান বুদ্ধি
ওপরওয়ালা রহমতে লোপ পায়। দেখুন, সাহায্য করেছেন মানলাম, তবে আমি এতটাও কেয়ারলেস না, বুঝেছেন? তুচ্ছ হাসি পেল আরাধ্যর, তবে প্রকাশ করলো না। কতটা কেয়ারলেস তা তো কালও দেখলাম, আর আজও দেখে নিলাম। কি বললেন আপনি? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনার সাথে এত খোশ গল্প করার সময় আমার নেই। বলেই আরাধ্য এক শীতল হাসি দিয়ে পুনরায় ক্যাফের দিকে পা বাড়ালো। রাগে গা জ্বলে যাচ্ছে প্রতীক্ষার। আমার তো মনে হয় সময় উতলায় পড়ছে ওনার সাথে পীড়িত করার জন্য। ম্যানারলেস লোক একটা। একে তো নিজে আগ বাড়িয়ে এসেছে, তার উপরে আমাকে বস্তা ভর্তি ঢং দেখাচ্ছে। আশেপাশে কোনো পাথরের টুকরো থাকলে লোকটার গায়ে ছুঁড়ে মারতে পারলে বেশ লাগতো। আচ্ছা, এই ব্লেজারটা কি করবে ও? ইচ্ছে করলো ব্লেজারটা ছুঁড়ে ফেরত দিয়ে আসতে, কিন্তু কী ভেবে যেন প্রতীক্ষা সেটি নিজের সাথেই জড়িয়ে রাখলো। অনেক দেরি হয়ে গিয়েছে, আজ রাতে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। দ্রুত গাড়ির পথে পা বাড়ালো প্রতীক্ষা। ভোর 5:30 ঘটিকায় নিজ ভবনে পদার্পণ করলো প্রতীক্ষা। মনে হচ্ছে যেন কতদিন পর এসেছে। সবে 3 দিন বাসা থেকে দূরে ছিল, তবুও 3 দিনকে 3 মাস মনে হচ্ছে প্রতীক্ষার কাছে। নিজের ঘরে এসে ফ্রেশ হতেই তার মা মিসেস শাহানার দেখা পেল। মুহূর্তেই মুখে হাসি ছেয়ে গেল প্রতীক্ষার। দৌড়ে মাকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে শুধালো, তোমায় বড্ড মিস করেছি মা। বুঝেছি খুব, মেয়ে আমায় কত মিস করেছে। মুখ ভেঙচি কাটল প্রতীক্ষা। সব সময় যেন এমন কোঁচা মারা, যেন চাই চাই। তুমি এমনই করো সব সময়। হয়েছে, আর রাগ দেখাতে হবে না, তবে একটু শোনো। ব্যাগ থেকে কাপড়গুলো নামিয়ে আলমারিতে রাখছে প্রতীক্ষা। না তাকেই ব্যস্ত কণ্ঠে বলল, বলো, শুনছি। কাল না আমার ওই বান্ধবীটা আসবে। কিঞ্চিত ভ্রু কুচকালো প্রতীক্ষা। কোন বান্ধবী? ওই যে রুমা নাম মনে আছে তোর? আপাতত মনে পড়ছে না, তবে দেখলে মনে পড়তে পারে। তা তোমার জন্য ভালোই হয়েছে, বেশ একটা সময় কাটবে তোমার। বলছিলাম যে কাপড় রাখা হয়ে গিয়েছে। আলমারি ভালোভাবে বন্ধ করে মায়ের মুখোমুখি যে বসলো প্রতীক্ষা। তুমি ঠিক কি বলতে চাইছো মা? না, এই তো বলছি যে কাল বাসায় থাকিস। ও না না, কি বলছি আমি, কাল কেন হতে যাবে? আসলে ও তোকে সেই ছোট্টকালে দেখেছে বল। ওর ছেলে আর তোর দেখা হলেই সাপ বেজে লড়াই শুরু হয়ে যেত। একটু মিলি থাকতে পারতিস না তোরা? ওর ছেলের কথা কি মনে আছে? প্রতীক্ষা কোনো আগ্রহ প্রকাশ করলো না। বলতে গেলে এখন কোনো আগ্রহ জাগতে চাইছেও না। প্রচণ্ড ঘুম আর ক্লান্তি ভর করেছে শরীরে, একটু ঘুমানো দরকার। আচ্ছা মা, সকালে উঠে বাকি কথা শুনছি, এখন আমায় একটুখানি ঘুমাতে দাও। ওহো, দেখেছিস, ভুলেই গিয়েছি আমি। এত বড় জার্নি করে এসেছিস, তোর ঘুম দরকার। ঠিক আছে, ঘুমো, আমি আলো নিভিয়ে দিয়ে যাচ্ছি। বিছানায় শোয়ার তাৎক্ষণিক একরাশ ঘুম এসে স্বপ্নের জগতে নিয়ে গেল প্রতীক্ষাকে। এই কয়দিন ঠিকমতো ঘুমাতে পারেনি। একে তো নতুন জায়গা, আর মস্তিষ্ক ভর্তি আগ্রহ ঘুমকে প্রবেশের অধিকার দেয়নি। সকাল 10টার মধ্যে উঠে পড়ল প্রতীক্ষা। বেলা করে ঘুমানোর অভ্যাস ওর নেই। দেরি করে উঠা তেমন একটা পছন্দও করে না। ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে মায়ের খোঁজে রান্নাঘরে প্রবেশ করলো। মিসেস শাহানা নাস্তা তৈরি করছিলেন। মা, এক কাপ চা দাও তো। মেয়ের ঘুম জড়ানো কণ্ঠ কর্ণঘুরে পৌঁছাতেই পিছে ফিরে তাকালেন মিসেস শাহানা। ফ্রাই প্যানে তেল গরম করে মেয়ের নিকট এগিয়ে এলেন। অমলেট করেছি, আগে সেটা খেয়ে নেবে, তারপর চা দিচ্ছি। প্রতীক্ষা সূচক মাথা নাড়িয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। চটজলদি ফ্রেশ হয়ে সুতি চিকেন কাপড়ের জামাটা পরে নিল। চা খেয়ে একটু বই পড়বে। সে যে একটা বই পড়া শুরু করেছিল তা এখনো শেষ হয়নি। কাল থেকে ভার্সিটির ক্লাস শুরু, তখন নিঃশ্বাস ফেলার সময়টুকুও থাকবে না। প্রবাদ করিয়ে মধ্যাহ্নে পা রেখেছে। ঘড়ির কাঁটা 2টা ছুঁই ছুঁই। প্রধান কপাট খুলে মিসেস শাহানা বান্ধবীর অপেক্ষা করছেন। ওদিকে মেয়েটা সেই কখন থেকে একটা বইয়ের মধ্যে মুখ গুজে বসে আছে, এদিকের কোনো খবরও রাখছে না। মুহূর্তেই মিসেস শাহানার চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে রুমা খাতুন প্রবেশ করলেন। এতদিন পর প্রিয় বান্ধবীকে দেখে বুকে ঝাপটে নিলেন মিসেস শাহানা। কতদিন পর তোকে দেখছি রুমা। তোর তো কোনো খবরই নেই, সেই যে যোগাযোগ বন্ধ করলি, আর খোঁজই নিলি না। আচ্ছা, ভেতরে তো আয় আগে, সেই সব কথা পরে হবে না হয়। তবে তোর ছেলেকে দেখছি না যে, নিশ্চয়ই অনেক বড় হয়েছে। তা হবে না, কত বছর হয়ে গিয়েছে। তবে ওর না একটু কাজ পড়ে গিয়েছে রে, সেটা সেরে 10 মিনিট বাদেই চলে আসবে। বেশ, আয় তুই। স্মৃতির পাথা খুলে বসেছে দুই বান্ধবী। দুজনেই যেন তাদের কৈশোর জীবনে ফিরে গিয়েছেন। কে কি করেছে না করেছে একজন থেকে আরেকজন আগ বাড়িয়ে বলে যাচ্ছে।
তার মাঝে চাপা খাচ্ছে বেচারি প্রতীক্ষা। রুমা খাতুন তো পারলে প্রতীক্ষাকে কোলের উপর বসিয়ে রাখে। সে বিশ্বাসই করতে পারছে না সেই ছোট্ট মেয়েটা এত বড় হয়ে গিয়েছে। তা তুমি জানো তুমি ছোটবেলায় আমার ছেলেকে কত মারধর করতে? সপ্তম আশ্চর্যের শেষ ধাপে গিয়ে ঠেকলো প্রতীক্ষা। কিছুটা মনে করার চেষ্টা চালালো, না কিছুতেই মনে পড়ছে না। মাথা ঝাঁকিয়ে মুখে কিঞ্চিত হাসি আনার চেষ্টা করলো, যেন তার সব মনে পড়ে গিয়েছে। সঠিক সময়ে যেন ডোরবেলে টুংটাং ঘন্টা সকলের কর্ণপাত ঘটল। হাফ ছেড়ে বাঁচবে প্রতীক্ষা। কপাট খোলার বাহানায় অন্তত কিছুক্ষণের জন্য হলেও মায়ের বান্ধবী থেকে ছাড়া পাওয়া যাবে। তড়িঘড়ি করে প্রতীক্ষা প্রধান কপাট খোলার উদ্দেশ্যে উঠে এলো। তবে খুলেই যে তার হাসি মুখে ঘন কালো মেঘগুলো এসে জমা হবে তা তার জানার সাধ্যের বাহিরে ছিল। ছাইরঙা শার্ট পরিহিত সেই পুরুষটা তার সামনে দাঁড়িয়ে। সিল্কি চুলগুলো ঘেমে শ্যামবর্ণের কপালের সঙ্গে লেপ্টে আছে। সেই শান্ত ভাবটা বজায় রেখেছে। চোখকে বিশ্বাস করতে বেশ কষ্ট হচ্ছে। না সে ভুল দেখছে না, স্বপ্নও তো নয়, তবে সে বাস্তবে রয়েছে, তার মানে সত্যি। এক প্রকার চিৎকার করে বলে উঠল প্রতীক্ষা। আপনি? কোনো ভাবান্তর দেখা মিলল না আরাধ্যের মধ্যে। বেশ শান্ত দৃষ্টি। প্রতীক্ষার চিৎকারে কিঞ্চিত ভ্রু কুঁচকালো। ভূত দেখার মতো চেঁচাচ্ছেন কেন? তা কি হাসবো? আপনি আমার বাসা পর্যন্ত চলে এলেন আর বলছেন ভূত দেখার মতো চমকাচ্ছে কেন? আমি যতটুকু জানি এটা আপনার না, আমার মায়ের বান্ধবীর বাসা। বেশ শান্ত স্বরে জবাব দিল আরাধ্য। অদ্ভুত তো, আমার বাসায় এসে আপনি আমাকে এই কথা শোনাচ্ছেন? দুজনে চেঁচামেচি অনুসরণ করে মিসেস শাহানা এবং রুমা খাতুন এগিয়ে আসলেন। মিটমিটিয়ে হেসে আরাধ্য এবং প্রতীক্ষার দিকে চাইলেন রুমা খাতুন। অতঃপর বললেন, এত বড় হয়েও তোদের ঝগড়া করার স্বভাব গেল না। বেশ সন্দেহের সঙ্গে দৃষ্টি আওড়ালো প্রতীক্ষা। রুমা আন্টি কি বলছে কিছুই বুঝতে পারছে না। বুঝলাম না। আরে ওই তো আমার ছেলে আরাধ্য আর তোমার। মিসেস শাহানা চোখ বড় করে তাকানোর ফলে সম্পূর্ণ কথার সমাপ্তি করতে পারলেন না রুমা খাতুন। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেল প্রতীক্ষা। মন চাচ্ছে সামনের লোকটার মাথা হাতুড়ি দিয়ে ভেঙে দিতে। শেষমেশ কিনা এই বজ্জাত লোকটাই রুমা আন্টির ছেলে গিয়ে দাঁড়ালো। বাকিটা মুহূর্ত ওর বেজায় যন্ত্রণায় কাটবে তা পরিষ্কার। তবে কিছুক্ষণ পর যে খবরটাও পেতে চলেছে তার ঘুণাক্ষর আন্দাজও প্রতীক্ষা করতে পারছে না। আসতে পারি? নিজ কক্ষে অচেনা পুরুষের কণ্ঠ শুনে সতর্ক হলো প্রতীক্ষা। হাতে রাখা বইটি রেখে আরাধ্যর পানে দৃষ্টি দিল। লোকটার চুলগুলো শুকিয়ে এখন বাতাসের সঙ্গে এলোমেলো ভাবে খেলছে। না, লোকটা সুপুরুষ, তবে আস্ত একটা বজ্জাত। অতঃপর প্রতীক্ষা বেশ শান্ত স্বরে জবাব দিল, আসুন। ধন্যবাদ। বন্ধ বইয়ের দিকে দৃষ্টি দিয়ে আছে প্রতীক্ষা। তাকাতে ইচ্ছে করছে না, কথা বলার ইচ্ছেটুকুও নেই, সবই ভদ্রতার খাতিরে। আমি আপনাকে বিয়ে করছি। কথাটা প্রতীক্ষার মস্তিষ্কে পৌঁছাতে বেশ কিছুটা সময় নিল। মুহূর্তেই ক্রোধের বশে প্রতীক্ষা কঠিন স্বরে জবাব দেয়, মানে? আপনার এবং আমার মায়ের মিউচুয়াল ডিসিশন। বোধ করি আপনিও শীঘ্রই আপনার মতামত জানাচ্ছেন। চোয়াল শক্ত করলো প্রতীক্ষা। আপনি ভাবলেন কি করে আপনাকে আমি বিয়ে করব? আরাধ্য কথা বাড়ালো না। কথা বাড়ানো মানে এই মেয়েটার সাথে পুনরায় যুদ্ধের ময়দানে নামতে হবে। আরাধ্য ঠোঁট পাকিয়ে শীতল দৃষ্টি ছুড়ে দিল প্রতীক্ষার পানে। আপনার মা অপেক্ষা করছেন, জলদি আপনার দেখা পাবো আশা করছি। বলেই আরাধ্য প্রতীক্ষার ঘর থেকে বেরিয়ে পড়ল। সব দুশ্চিন্তা একসঙ্গে চেপে বসেছে। এই লোককেও কিছুতেই বিয়ে করবে না। পৃথিবীতে যদি শেষ পুরুষটা সে হয় তবেও না। এই বজ্জাত লোককে বিয়ে করলে সারা জীবন পস্তাতে হবে। নিজের খাল কেটে কুমিরকে আপ্যায়ন করার ব্যাপার হয়ে দাঁড়াবে। তবে বাহিরে যে কি উত্তর দেবে তা জলদি ভাবতে লাগলো প্রতীক্ষা। যা করার তাড়াতাড়ি করতে হবে, না হলে বড্ড দেরি হয়ে যাবে। ড্রয়িং রুমে মিসেস শাহানা এবং রুমা খাতুনের মুখোমুখি বসে আছে প্রতীক্ষা। কিছুটা দূরত্ব বজায় রেখে আরাধ্য ফোনে কি যেন ঘাটাঘাটি করছে। একটু আগে প্রতীক্ষাকে বেশ কিছু কথা শুনিয়েছে। প্রতীক্ষা মনে প্রাণে বলছে এই বজ্জাত লোকটার যেন মত বদল হয়, সে যেন না বলে। প্রথম থেকেই এই মানুষটাকে ওর অপছন্দ। আস্ত অ্যাটিটিউডের বস্তা একটা। সেখানে বিয়ে করা তো 7 সমুদ্র 13 নদী পারের কথা, কোনোভাবেই সম্ভব না। আমি রাজি। অকপটে আরাধ্যর শান্ত জবাব। তড়িতে চোখ কপালে উঠল প্রতীক্ষার। সিরিয়াসলি? একটু আগে এত বেশি কথা শুনিয়ে এখন নিজেই বিয়ের জন্য রাজি হচ্ছে? হোয়াট দ্য হ্যাল! দাঁতে দাঁত চেপে সহ্য করছে প্রতীক্ষা। হাত দুটো মুষ্টিবদ্ধ করে এই লোকের থুতনিতে আচ্ছা মতো খুশি চালাতে পারলে বেশ লাগতো। দেখো দেখো, বড়দের সামনে দিব্যি ঠোঁটে হাসি টেনে খাম্বার মতো বসে আছে। আস্ত খাম্বা বজ্জাত লোক। মনে মনে না জানি কয়শোটা বকা বকছে প্রতীক্ষা। তা আরাধ্য হাড়ে হাড়েই বুঝতে পারছে।
অন্যদিকে প্রতীক্ষার এই নাজেহাল অবস্থা দেখে দিব্যি মজা লুটছে আরাধ্য। এটাই তো চেয়েছিল ও। মেয়েটিকে যদিও ভালো লাগে ওর, তবে যেন ভালো লাগার থেকে তাকে হেনস্থা করতে আরাধ্য বেশি শান্তি পায়। তাই এই মেয়েটাকেই ওর চাই। আর উপরওয়ালাও কি সুন্দর একটা কানেকশন করে রেখেছে ওদের। এমনটা আরাধ্যর কল্পনার গণ্ডিরও বাহিরে ছিল। যেদিন আরাধ্য খাগড়াছড়ি থেকে ঢাকা আসছিল, রুমা খাতুন প্রতীক্ষার ছবি পাঠিয়ে আরাধ্যকে বলেছিলেন, তোর বউ পেয়ে গিয়েছি। মুখে হাসির আভাস দেখা দিলেও ফোন করে মাকে বলেছিল, ভেবে দেখব। এত কিছু তার প্রকাশ করতে সাধ জাগেনি। প্রতীক্ষাকে রাগে গিসগিস করতে দেখে হাসি পেল আরাধ্যর। আনমনেই বলে উঠল, এই তো শুরু। মাই ডিয়ার উড বি ওয়াইফ আরাধ্যকে তুমি এখনো চিনতে পারোনি? মিসেস সাহানা এবার প্রতীক্ষার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। পায়ের তলার মাটি খুঁড়ে লুকিয়ে যেতে ইচ্ছে করছে প্রতীক্ষার, কিন্তু তা অসম্ভব। সিমেন্টের ফ্লোরে টাইলস দিয়ে লেপে দেওয়া কৃত্রিম ফ্লোর খুঁড়ে কি করে লুকোবে? মা যে ওর উত্তরেরই অপেক্ষা করছে। 32 পাটি দাঁত বের করে রুমা খাতুন প্রতীক্ষার দিকে চেয়ে আছেন। পারলে তো আজকেই উনি প্রতীক্ষাকে বউ করে নিয়ে যান। ব্যতিক্রম শুধু একজনই, যে কিনা দিব্যি ফোনের দিকে তাকিয়ে আছে। প্রতীক্ষাকে অবাক করে দিয়ে মিসেস সাহানা খাতুন শুধালেন, রুমা, চল বিয়ের শপিংয়ের প্ল্যান করে ফেলি। তড়িৎ মাথা তুলে তাকালো প্রতীক্ষা। ছোট বাচ্চাদের হাত থেকে গ্যাস বেলুন ছিনিয়ে নিলে যেমন চেহারায় কাদো কাদো অবস্থা হয়, প্রতীক্ষার এহেন অবস্থাও ঠিক সেই পর্যায়ে। আমার মেয়ে চুপ থাকা মানে সে রাজি, বেশ প্রফুল্ল স্বরে বললেন মিসেস সাহানা। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। মাকে কি করে বলবে? মনের মধ্যে তুমুল ছল ছলছে, কিন্তু মুখ দিয়ে কিছু বের হতে চাইছে না। যত নষ্টের মূল এই লোকটা। এদিকে রুমা খাতুন দৌড়ে এসে নিজের অনামিকা আঙ্গুলের চকচকে আঙ্গুলিটা খুলে প্রতীক্ষাকে পরিয়ে দিলেন। এক দৃষ্টিতে চেয়ে আছে প্রতীক্ষা। ভালোভাবে বলতে গেলে অবাক হওয়ার চূড়ান্ত পর্যায়ে গিয়ে ঠেকেছে। মাশাল্লাহ, আমার বৌমাটা। প্রতীক্ষার কপালে চুমু খেয়ে হাসি মুখে শুধালেন রুমা খাতুন। বৌমা পরে দেখবি, আগে চল, বিয়ের অনেক কাজ বাকি। বলেই মিসেস সাহানা রুমা খাতুনকে চোখ টিপ দিয়ে পাশের ঘরে নিয়ে গেলেন। প্রতীক্ষা উঠে যাওয়ার মুহূর্তে সেই পরিচিত পুরুষালী কণ্ঠের আওয়াজ পেয়ে থমকে দাঁড়ালো। তাহলে অবশেষে তোমার আমাকে বিয়ে করতেই হচ্ছে? পেছন ফিরল প্রতীক্ষা। রুকুচকিয়ে আছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে আপনি থেকে তুমি, বাহ, ভেরি অ্যাডভান্স তো লোকটা। ছ্যা, শখ কত! আমি নাকি ওনাকে বিয়ে করব। যত সব খালাবাড়ির আবদার। আমি আপনাকে বিয়ে করব না। তুমি বাধ্য? আলবাত না, একেবারেই না। আরাধ্য আগালো। এক পা দুপা করে আগাতে থাকলো। একেবারে প্রতীক্ষার নিকটে পৌঁছে নাক বরাবর ঝুঁকে এলো। কিছুক্ষণ দৃষ্টি বিনিময় করে ঠোঁট পাকিয়ে রহস্যমাখা হাসিটা দিল। অতঃপর শীতল কণ্ঠে বলল, তোমার নাতে আমার কিছু যায় আসে না মিস, ও সরি মিসেস প্রতীক্ষা। ফোর্স করছেন আরাধ্য? কিছুটা। আমি আপনার সেক্রেটারি কিংবা অফিসের স্টাফ নই, মনে রাখবেন। মুহূর্তেই হাসি মুছে গাম্ভীর্যতা ধারণ করলো আরাধ্য। অতঃপর কঠিন স্বরে বলল, শোনো মেয়ে, আরাধ্য এত বেশি কথা পছন্দ করে না। সে যা একবার সিদ্ধান্ত নেয় তা বাস্তবে রূপান্তর করে ছাড়ে। প্রতীক্ষার জবাবের অপেক্ষা না করেই ড্রয়িং রুম থেকে বেরিয়ে এলো আরাধ্য। প্রতীক্ষার কান্না পাচ্ছে, তবে তার থেকে বেশি মায়ের উপর, সকলের উপর অভিমান হচ্ছে। এই লোকটা কি কখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারে না? তবে এই তুচ্ছ বিষয়ে ভেঙে পড়ার মতো মেয়েও নয়। কিন্তু এই অস্বাভাবিক বজ্জাত মানুষটাকেও কি করে বিয়ে করবে? মা যে ভীষণ খুশি এই বিয়েতে। সচরাচর এত উপচে পড়া খুশি মায়ের আশেপাশেও দেখা যায় না। বাবা বিদেশে চলে যাওয়ার পর একেবারে নিস্তেজ প্রায় হয়ে পড়েছিল মা। নিজের জানের মধ্যে আগলে রেখেছে মেয়েকে। এই মায়ের আনন্দ দেখে কেন যেন নিজের ইচ্ছেগুলোকে পিঞ্জরাবদ্ধ করে রাখতে ইচ্ছে করছে। যা চলছে চলতে থাক, নতুন করে হয়তো জীবনে আরেক অধ্যায় প্রবেশ করার অনুমতি চাইছে। অনুমতি না দিলেও সেই নতুন অধ্যায় অকপটেই তার জীবনে প্রবেশ পথে। প্রতীক্ষা জানে, অনুমতি না দিলেও সেই নতুন অধ্যায় অকপটেই তার জীবনের প্রবেশ পথে। জীবন নামক অধ্যায়ের গণ্ডি বড়ই ক্ষুদ্র। কখনো যেন সময় যেতেই চায় না, আর কখনো আবার গুলির বেগে ছুটে জীবনের সমস্ত চক্র পরিবর্তন করে দেয়। আর সেই চক্রে হয়তোবা থাকতে পারে বিয়ে নামক এক নতুন অধ্যায়, এক অজানা নতুনত্বের আভাস। কেউ এই নতুনত্ব উপভোগ করে, আর কেউ এই নতুনত্ব জীবনের কাল হিসেবে বেছে নেয়। তবে প্রতীক্ষা কী হিসেবে গ্রহণ করবে তা সে নিজেও জানে না। মাঝে মধ্যে মনে হয় যা চলছে চলুক, আবার কখনো কখনো পিছিয়ে সরে আসতে মন চায়। আজ প্রতীক্ষার হলুদ ছোঁয়া। সকাল থেকে মিসেস সাহানা ভীষণ ব্যস্ত। একটা মাত্র মেয়ের বিয়েতে কোনো রকমের ছাড় দিতে নারাজ তিনি। ভাগ্যিস সোনালি বাড়ি থেকে চলে এসেছে, নাহলে একা হাতেই আরও অনেক কিছু সামলাতে হতো। সোনালি মেয়েটা বড্ড ফাঁকিবাজ, সুযোগ পেলেই শুধু বাড়িতে চলে যায়।
এই তো প্রতীক্ষার বিয়ের কথা শুনেই এক থুমছে ছুটে এসেছে। সে নাকি একা হাতে সব সামলাবে। ঘড়িতে সকাল 11টা বাজতে 5 মিনিট। বেলা দুপুরে গড়াতে বেশিক্ষণ নেই। প্রতীক্ষা এখন অবধি ঘুম। তবে এত বেলা করে ঘুমানোর মেয়ে তো প্রতীক্ষা নয়। মিসেস সাহানা ব্যস্ত কণ্ঠে সোনালীকে বললেন, এই সোনালি, প্রতীক্ষাকে ডেকে আয় তো, বেশ বেলা হয়েছে। ওর আবার তৈরি হতে হবে না? আচ্ছা খালাম্মা, যাইতাছি। একটু গিয়ে থেমে পেছন দিকে ফিরে সোনালী পুনরায় বলল, আমারও তো তৈরি হল লাগবো খালাম্মা, আফামনির বিয়া বলে কথা। আচ্ছা হবি তো, আগে বিয়ের কনেকে ঘুম থেকে জাগিয়ে আয়। বলে মিসেস সাহানা চুলায় চা বসাতে গেলেন। মেয়ে তো উঠেই সবার প্রথমে চা খেতে চাইবে। দরজায় কড়া নাড়ল সোনালী, একবার দুইবার। অতঃপর মনে পড়ল ঘুমন্ত মানুষ কি করে সাড়া দেবে। আস্তে করে কপাট খুলে ধীর পায়ে এগিয়ে গেল। এবার আর ধীরতা বজায় রাখলো না, উচ্চ স্বরে প্রতীক্ষাকে আওয়াজ দিতে লাগলো, আফামনি, ও আফামনি, উঠেন না। আপনার না বিয়া, বিয়ের কোণে এতক্ষণ ঘুমায় কে? ধরফরিয়ে উঠে বসলো প্রতীক্ষা। প্রতীক্ষা কেন, এই গর্জনে যে কোনো স্বাভাবিক মানুষ উঠে বসবে। বুক এখনো কাঁপছে। বুকে ফু দিয়ে সোনালীর উদ্দেশ্যে ছোটখাটো একটা ধমক ছুড়ে দিল প্রতীক্ষা। কতবার বলেছি সোনালি যে এমন করে ডাকবে না? কিছুক্ষণ চুপ রইল সোনালী। ভুল বুঝতে পেরেছে, মুখ কালো করে বলল, মাফ করবেন আফামনি, আমি তো ওই খুশির ঠেলায় চিৎকার পারছিলাম। প্রতীক্ষা একটু শান্ত হলো, নরম কণ্ঠে শুধালো, তুমি বাড়ি থেকে কবে এলে? আজকা আপনার বিয়া শুইনা আলাইছি। স্তম্ভিত বনে গেল প্রতীক্ষা। বিয়ে? ও হ্যাঁ, তার তো বিয়ে। আজ বাদে কাল সে আর মিস থাকবে না, মিসেস হয়ে যাবে। তাও আবার যাকে সে সবচেয়ে বেশি অপছন্দ করে তার মধ্যেই বাধা পড়তে চলেছে। দুনিয়ার কি আজব খেলা, এই খেলায় তাকেই ফাঁসতে হলো অবশেষে। আফা, কি জামাইয়ের কথা ভাবতেছেন নি? ভাবনার ব্যাঘাত ঘটায় কিঞ্চিত কেঁপে ওঠে প্রতীক্ষা। মুহূর্তেই রাগের বোঝা পুনরায় ফিরে এলো। তোমাকে এত এক্সট্রা কথা বলতে কেউ বলেছে? আফা, আমার আপাতত কিছু শুনতে মন চাইছে না, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। বিছানা থেকে নেমে আসলো প্রতীক্ষা। ড্রেসিং টেবিলের উপর দেখতে পেল 3 সেট জুয়েলারি বক্স আর 2টা শাড়ি সাজিয়ে রাখা। 2টা শাড়িও ভীষণ সুন্দর। প্রথম শাড়িটা সর্ষে ফুলরাঙা হলুদ জামদানি, উপর হলুদ রঙেই নকশা করা নিখুঁত কাজ, সাথে মাথায় ঘোমটা তোলার জন্য গাঢ় সবুজ রঙের হালকা সুতোর নকশা করা ওড়না। দ্বিতীয় শাড়িটা কমলা রঙা কাতান, উপরে সোনালি রঙের হালকা জরির কাজ করা, সঙ্গে শুভ্র সোনালি সুতোর ওড়না। এবার জুয়েলারি বক্সগুলো খুলে দেখল প্রতীক্ষা। একটা সবুজ পাথরের কুন্দনের সেট, বাকি দুটো গোল্ডের। প্রতীক্ষার বুঝতে বাকি রইল না এগুলো সবই তার মায়ের কাজ। তিনি এসব সাজিয়ে দিয়ে গিয়েছেন, প্রতীক্ষার যেটা পছন্দ হয় সেটা পরবে। প্রতীক্ষা ফ্রেশ হয়ে নিল, ধীর পায়ে হেঁটে দৈনন্দিনের মতো মায়ের খোঁজ করলো। অবশেষে রান্নাঘরে মায়ের সন্ধান পেল। মা, চা কোথায়? চুলায় সবে দুপুরে রান্না বসিয়েছেন মিসেস সাহানা। মেয়ের কণ্ঠ শুনে চুলার আঁচ খানিকটা কমিয়ে দিলেন। টেবিলে রেখেছি, কয়টা বাজে খেয়াল আছে? 12:30। শান্তভাবে জবাব দিয়ে অন্যমনস্কভাবে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল প্রতীক্ষা। রাত থেকে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। আজ তো তোমার গায়ে হলুদ, তা কি ভুলে গিয়েছো? মেয়ের পিছু পিছু ডাইনিংয়ের দিকে এগিয়ে গিয়ে বলতে লাগলেন মিসেস সাহানা। শাড়ি দেখে আসলাম দুটো। প্রতীক্ষার মধ্যে ভাবান্তর দেখা গেল না। মিসেস সাহানা বুঝলেন মেয়ের মনে আছে। মাঝে দিয়ে মনে হয়েছিল বিয়েতে মেয়ের মত নেই। পরবর্তীতে ভুল ধারণা ভেবে তা মাথা থেকে ছেড়ে ফেলেছেন। টেবিলের চেয়ার টেনে প্রতীক্ষার মুখোমুখি বসলেন মিসেস সাহানা। আগ্রহের স্বরে বললেন, প্রতীক্ষা, গহনাগুলো দেখোনি? প্রতীক্ষা এক ঢুক চা গিলল, অতঃপর মায়ের দিকে চাইল। চিনি কম হয়েছে মা। মিসেস সাহানা বুঝতে পারলেন মেয়ে আপাতত এই বিষয়ে কথা বলতে চাইছে না। তড়িঘড়ি করে চিনির বয়ামটা নিয়ে আসলেন। 2 চামচ চিনি চায়ের সঙ্গে মিশিয়ে দিলেন। দ্বিতীয় দফা চায়ে চুমুক দিল প্রতীক্ষা। এবার ঠিক আছে। এখনো ভাবিনি কোনটা পরবো, তবে কুন্দনের সেটটা চোখে লেগে আছে। মুচকি হাসি দিয়ে শুধালো প্রতীক্ষা। সাহানা আশ্বস্ত বোধ করলেন। এই মেয়ের মাথায় কখন কি চলে তা বোঝা বড়ই মুশকিল। ভালোই ভালোই বিয়েটা মিটে গেলেই হয়, তবেই শান্তি। 4:30। বিকেল 4:30। হালদে জামদানিটা পরেছে প্রতীক্ষা, সঙ্গে কুন্দনের সবুজ সেটটা বেছে নিয়েছে। হাতে গাঁদা ফুলের গাছটা পড়েছে। সাজের পরিমাণ বলতে গেলে খুব অল্প। চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে রানী গোলাপি লিপস্টিক আর নাকে ছোট্ট একটা সোনালি পাথরের নথ। সব মিলিয়ে আজ প্রতীক্ষাকে অপরূপা থেকে কিছু কম লাগছে না। শাড়ি পরে কোমর অবধি চুল বাঁধার চেষ্টা করছিল প্রতীক্ষা।
সেক্ষণে কপাট খোলার আওয়াজ পেয়ে দ্রুত পিছে ফিরে তাকালো। প্রতীক্ষা মুহূর্তে স্তম্ভিত বনে গেল। গলা ফাটিয়ে চিৎকার দেওয়ার আগ মুহূর্তেই বিনা অনুমতিতে প্রবেশ কর্তার শক্তিশালী হাত দুটো ওর মুখ চেপে ধরল। চুপ, একদম চিৎকার করবে না। আরাধ্যকে আজ প্রথম এতটা কাছ থেকে পর্যবেক্ষণ করছে প্রতীক্ষা। হলদে রঙের পাঞ্জাবিতে কোনো পুরুষকে এতটা সুন্দর লাগতে পারে তা তার জানা ছিল না। শ্যামবর্ণের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। দেখেই মনে হচ্ছে প্রতীক্ষার ঘরে ঢুকতে তাকে বহু ঘাটখোর পোড়াতে হয়েছে। কোচা কোচা দাড়িগুলো পুনরায় একসঙ্গে জোট বেঁধেছে। ইস, বলতে গেলে অপূর্ব লাগছে। চুপ করতে বলেছি বলে এই নয় যে তুমি আমার নির্লজ্জের মতো দেখতে থাকবে। ঘোর কাটল প্রতীক্ষার। লজ্জা লজ্জা, ছে, এই বজ্জাত লোককে দেখতে বইয়ে গেছে আমার। এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল প্রতীক্ষা। আপনার সাহস কি করে হলো একটা মেয়ের ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করার? একটা মেয়ের ঘর মানে? এটা আমার বউয়ের ঘর। কিঞ্চিত ভ্রু কুচকালো প্রতীক্ষা। বউ? যত্তসব আদিক্ষেতা। ধরে ইচ্ছা মতো শিক্ষা দিলে বউ করার স্বাদ মিটে যাবে। ভদ্র বলে চুপচাপ সহ্য করে যাচ্ছি। পিছে ফেরো। আচমকা বলে উঠল আরাধ্য। পিছে ফিরবো মানে? প্রতীক্ষা বুঝতে পারছে না কোন মতলবে এই লোকটা এসেছে, আবার কিনা পিছে ফিরতে বলছে। একটা চিৎকার দিলেই ব্যাটার সব মতলব বেরিয়ে যাবে। পিছে ফিরবে নাকি আমি ফিরতে সাহায্য করব? বিনা বাক্যে পিছে ফিরল প্রতীক্ষা। কারণ সে জানে এই লোকটা কিছু বললে তা করেই ছাড়ে। বজ্জাত কোথাকার। আরাধ্য পকেট থেকে বেলির গাছটাটা বের করে প্রতীক্ষার অর্ধেক খোলা চুলে তা পরিয়ে দেওয়ার চেষ্টা চালাতে লাগলো। একদম নড়বে না। প্রতীক্ষা কিছুটা বিরক্ত হলো। হাতে দিলেই হয়ে যেত, পরিয়ে দেওয়ার কি দরকার? অযথা চুলে জট পাকাচ্ছে। আপনি কি আমার চুল নষ্ট করার প্ল্যান করে এসেছেন আজকে? আরাধ্য কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করলো না। তৃতীয়বার চেষ্টা করার পর আরাধ্য অবশেষে সফল হলো। যাক, কাল সারা রাত ইউটিউব ঘাটা সফল হয়েছে। ড্রেসিং টেবিলের সামনে ছোট্ট একটা আয়না নিয়ে প্রতীক্ষা পিছে ধরলো আরাধ্য। দেখো তো সুকেশিনী, তোমার কালো কেশে কেমন করে শুভ্রতা ছোঁয়ালাম। প্রতীক্ষা বাকরুদ্ধ। পেছন দিয়ে দুপাশে হালকা করে বেনি বটা। যদিও বেনির ফাঁক দিয়ে কিছু ছোট চুল উকি মারছে। তার মাছ দিয়ে তাজা গাছটা পেছিয়ে রাখা। প্রতীক্ষার নিজেরই তো এত ধৈর্য কুলাতো না। যাক, লোকটাকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয়। ধন্যবাদ। ভ্রু কুচকালো আরাধ্য। মেয়েটা ধন্যবাদ ছাড়া কিছুই বলতে জানে না। ধন্যবাদ। সাহায্য করলেন তাই? আরাধ্য এবার প্রতীক্ষার দিকে ঝুঁকে এলো। ভালো মতো দেখতে লাগলো তার হবু বউকে। একদম হলদে পাখি লাগছে আজ মেয়েটাকে। তার কল্পনা করা রূপ থেকেও হাজার গুণ সুন্দর লাগছে। এই জন্যই তো দেখার তৃষ্ণা মেটাতে এভাবে ছুটে এসেছে। আরাধ্য নরম কণ্ঠে শোধালো। এটা সাহায্য নয়। পিছিয়ে ড্রেসিং টেবিলের সঙ্গে ঠেকে গেল প্রতীক্ষা। লোকটা এত কাছে আসলে কেমন অস্বস্তি হয়। অগত্যাই পেছানোর চেষ্টা চালালো প্রতীক্ষা, তবে ব্যর্থ হলো। তবে? আরাধ্য সরে এলো। লম্বা একটা হাই তুলে বলল। তা বোঝার সাধ্য তোমার নেই। আসি, তোমার জন্য অনেক সময় নষ্ট হলো। বলেই আরাধ্য দ্রুত গতিতে প্রতীক্ষার ঘর থেকে বেরিয়ে গেল। একভাবে চেয়ে রইল প্রতীক্ষা। আরাধ্যর বলা শেষ কথাটা কানে বাজছে। কি বলল লোকটা? আমার জন্য সময় নষ্ট হয়েছে? সিরিয়াসলি? মানে কোনো সময় একটু স্বাভাবিকভাবে কথা বলতে পারে না? বজ্জাত ম্যানারলেস লোক। এই লোকের সাথে সংসার করবে কি করে? আমি কি বলেছিলাম আমার উপর সময় নষ্ট করতে? আরাধ্যকে 101টা বকা ছুটতে ছুটতে মাথার ওড়না ক্লিপ দিয়ে লাগাতে লাগলো প্রতীক্ষা। ভরা বিয়ে বাড়ি। মানুষের আগমন ধীরে ধীরে বাড়ছে। স্টেজের এক পাশে ছোট বাচ্চারা নিজেদের মতো খেলছে। অন্য পাশে ছবি তোলার জন্য ডেকোরেশন করা হয়েছে। মাঝে একটা বড় আয়না। চারিপাশে লাগোয়া নানান রঙের ফুলের বাহার। সেখানে যেয়ে কিশোরী মেয়েরা ছবি তুলছে। পাশে একদল ছেলেরা তাদের সাথে খাতির পাতানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে মেয়েগুলো কিছুতেই পাত্তা দিতে চাইছে না। ছেলেগুলো একসময় সরে এসে নিজেরা ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়ল। মাথায় ঘোমটা দিয়ে বসে আছে প্রতীক্ষা। নববধূদের মুখে যেমন নতুন জীবন শুরু করার আনন্দ ফুটে ওঠে, তার শিখিটুকুও প্রতীক্ষার মধ্যে দেখা যাচ্ছে না। জীবনটা কেমন যেন একটা ছকে আটকে আছে। কোনো রং নেই, আনন্দ নেই। কেমন যেন অসহ্যকর ঠেকছে সব কিছু। বরযাত্রী এখনো এসে পৌঁছায়নি। বিয়ে নিয়ে শখের কমতি ছিল না প্রতীক্ষার। তবে মা যখন জিজ্ঞেস করলো কী রঙের শাড়ি নেবে নাকি লেহেঙ্গা, প্রতীক্ষার মধ্যে তখন কোনো ভাবান্তর দেখা যায়নি। শুধু মাকে বলেছিল, তোমার যা ভালো মনে হয়। রানী গোলাপি রঙের বেনারসি পরে আছে প্রতীক্ষা।
উপরে ছোট ছোট সোনালি জরির ভরাট ফুলের নকশা, সাথে সোনালি রঙের ভারী নকশা করা ওড়না। প্রতীক্ষার মনে হচ্ছে শাড়ির তুলনায় ওড়নাটা ভারী, তবে শাড়িটা বেশ। যে পছন্দ করেছে তার রুচি আছে বলতে হবে। হুট করেই বর এসেছে ধ্বনি প্রতীক্ষার কর্ণকুহরে পৌঁছালো। প্রতীক্ষা দেখতে পাই মেরুন রঙের শেরওয়ানি পরিহিত সেই পুরুষটার আগমন ঘটছে। চীনা শ্যামবর্ণের সুপুরুষটাকে আজ চিনতে বড্ড কষ্ট হচ্ছে। বর সাজলে বুঝি সবাইকেই এমন অচেনা লাগে? না, এভাবে তাকিয়ে থাকা যাবে না। পরে এসে আবার দু চারটি খোঁচা শুনিয়ে দেবে। আরাধ্য এসে প্রতীক্ষার পাশে বসলো। পাশে ফিরে বুঝতে পারলো হয়তো আকাশ থেকে সদ্য নেমে আসা পরী এখানে আসন পেতেছে। তবে এটা তার নিজস্ব ব্যক্তিগত পরী। বিয়ের পিড়িতে বসতেই হলো তবে। মাথা তুলে তাকালো প্রতীক্ষা, যেন কিছু শুনতেই পাইনি। শোনার প্রয়োজন বোধও মনে করছে না। আরাধ্য পুনরায় শুধালো। শাড়িতে মানিয়েছে বেশ। এবার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হলো প্রতীক্ষা। ধন্যবাদ। তুমি কি ধন্যবাদ ছাড়া কিছু বলতে পারো না? না। কোনো ভাবান্তর নেই প্রতীক্ষার মধ্যে। আরাধ্য এবার সুর বদলালো। আমার কিন্তু পছন্দ ভালো, কি বলো? ভ্রু কুচকালো প্রতীক্ষা। আশেপাশে মানুষ দেখে মুখে পুনরায় হাসির আভাস আনলো। আরাধ্য দিকে না তাকিয়েই শুধালো। কি বলতে চাইছেন? না, বলছিলাম যে আমার পছন্দ করা শাড়ি পরেছো, এজন্যই তো এত সুন্দর লাগছে। রসিকতার স্বরে শুধোয় আরাধ্য। প্রতীক্ষা এবার ফিরে তাকালো। কি করে নির্লজ্জদের মতো নিজের প্রশংসা করছে। আবার কাল সে শুধু তাকিয়েছিল বলে তারই মাথা কেটে ছেড়েছিল, অথচ নিজের বেলায় 7 গুণ মাফ। নির্লজ্জের মতো প্রশংসা একমাত্র আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। আরাধ্য প্রতীক্ষার দিকে কিছুটা এগিয়ে এলো, অতঃপর কানে কানে বলল। নিজের বউয়ের বেলায় নির্লজ্জ হতে সমস্যা নেই। ইঙ্গিত বুঝতে পেরে বিস্ময় নিয়ে চোখ বড় বড় করে তাকালো প্রতীক্ষা। ছি ছি, এই লোকের সমস্ত লজ্জা কি করে এতটা লোক পেল? আসলেই একটা ম্যানারলেস। ভরা বিয়ে বাড়িতে কেউ এমন কথা বলে? 3 কবুল বলে বিয়ে সম্পন্ন হলো কিছুক্ষণ আগে। মিসেস শাহানা যেমন খুশি, তেমনি মেয়ে যাওয়ার দুঃখগুলো চেপে বসেছে। মেয়ে ছাড়া তিনি সম্পূর্ণ একা। এই মেয়েটা সারাদিন তার বাড়ি মাতিয়ে রাখত। এখন তো কথা বলার মানুষটাও নেই। তিনি আর কিছু ভাবতে চাইলেন না। হুট করেই কেউ পেছন থেকে এসে হাত চেপে ধরলেন। কিঞ্চিত কেঁপে উঠলেন মিসেস শাহানা। চোখের কোণে হালকা পানি জমে আছে। অগত্যাই মোছার চেষ্টা চালালেন। আমার কাছে মেয়েকে দিয়ে ভরসা পাচ্ছিস না? মিসেস শাহানার অশ্রু মুছে দিয়ে নরম কণ্ঠে শুধালেন রুমা খাতুন। তোকে নিজের থেকেও বেশি ভরসা করি। রুমা খাতুন কিছুটা হাসলেন। শক্ত করে মিসেস শাহানার হাত ধরলেন। আমরা কিনা আমাদের বাচ্চাদের এনজয় করব, আর তা না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিস। এবার মিসেস শাহানাও হেসে দিলেন। মুখ টিপে রুমা খাতুন শুধালেন। আসল প্রোগ্রাম কিন্তু বাকি রয়ে গিয়েছে। কি? ভ্রু কুচকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন মিসেস শাহানা। চল দেখবি। বলেই রুমা খাতুন মিসেস শাহানার হাত ধরে স্টেজের দিকে নিয়ে গেলেন। রুমা খাতুন স্টেজে গিয়ে আরাধ্যকে হাতে থাকা আয়নাটা ধরিয়ে দিলেন। বল দেখি, আয়নাতে কার মুখ দেখা যায়? আয়নায় দৃষ্টি নিক্ষেপ করলো আরাধ্য। মাথা নিচু করে তাকিয়ে আছে প্রতীক্ষা। মেয়েটা এমন করেই সবসময় তাকিয়ে থাকে, আবার মাঝে মধ্যে একদম চোখে চোখ রেখে তর্ক করবে, অথচ কাজের সময় ভেজা বেড়ালে রূপ নেবে। কোনো এক অজানা বেড়াজালে মেয়েটা ওকে দূরে সরিয়ে রাখে। তবে এবার তো তার জীবনে নাম লিখিয়ে ফেলেছে। বেশি দিন আর এই বেড়াজালকে বাসা বেঁধে থাকতে দেবে না। কি হলো বল? আরাধ্য এবার প্রতীক্ষার হাত নিজের সঙ্গে মুষ্টিবদ্ধ করলো। তরিতে তাকালো প্রতীক্ষা। এই দৃষ্টি প্রতীক্ষার কাছে বড্ড অচেনা ঠেকছে। কি যেন লুকিয়ে আছে এই চাহনিতে। কালো গাছরা বেঁধে দেওয়ার সময় একবার কেমন করে যেন তাকিয়েছিল। প্রতীক্ষা বোঝেনি, বুঝতেও পারে না। আরাধ্য নরম স্বরে শুধালো। আমি দেখছি সেই মেয়েটাকে, যে সর্বপ্রথম আমার হৃদয়ের কম্পন থামিয়ে দিতে সক্ষম হয়েছিল। বিস্ময় নিয়ে তাকিয়ে আছে প্রতীক্ষা। শেষ বাক্যগুলো শ্রবণ ইন্দ্রিয়তে ঠেকে আছে। হৃদয়ের কম্পন থামিয়ে দিয়েছিল, অথচ ওদের সাক্ষাৎই হয়েছিল কিনা ঝগড়ার মাধ্যমে। হুট করেই ধীরে বলে ওঠে প্রতীক্ষা। কি বললেন? রহস্যময় হাসিটা দিয়ে উঠে আরাধ্য। হাতটা ছাড়িয়ে নেয় এবার, অতঃপর বলে। তুমি বুঝবে না। এই মানুষটাকে বুঝতে হলে পুনরায় জন্ম নেওয়া লাগতে পারে। লোকটা এই আদরে এই তো হাস্যকর, আবার কিছু সময় পর রহস্যের খোলসে আটকে ফেলে নিজেকে।
মানুষটার মধ্যে কি চলছে তা সে কখনো প্রকাশ করে না বললে ভুল হবে, করতে চায় না। এই কেমন অনুভূতি যা প্রকাশের এতই অযোগ্য, বুঝতে পারে না প্রতীক্ষা। না থাকলেই কি আর না থাকলেই বা কি, ওর তো আর নেই, কখনো হবেও না। বিদায় বেলা ঘনিয়ে এসেছে, সমস্ত অশ্রু যেন আটকে আছে। আচ্ছা, মানুষের অশ্রু কি কখনো শুকিয়ে যায়? তবে ওর ক্ষেত্রে কি হচ্ছে? হৃদয় দুমড়ে মুচড়ে যাচ্ছে, তবে অশ্রু আসতে চাইছে না। কান্না করলে কিছুটা হালকা লাগতো, কিন্তু ওকে কান্না করতে দেখলে মা ভেঙে পড়বে। মুখে হাসি এনে মায়ের ধারে এগিয়ে যায় প্রতীক্ষা। আসছি মা। মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরেন মিসেস সাহানা। নীরবে অশ্রু ফেলতে থাকেন। মেয়ে ছাড়া আজ পুনরায় তার আলোকিত জীবন অন্ধকারে রূপ নেবে। মেয়েকে ছাড়িয়ে চোখ মুছলেন। তুই কি খুশি মা? খুশি। এক বাক্যে মিথ্যা একটা উত্তর দিয়ে দিল প্রতীক্ষা। এবার সবাইকে বিদায় দিয়ে গাড়িতে উঠে বসলো। অনুভব করলো চোখ দিয়ে গড়িয়ে অশ্রু নামছে। না, অশ্রু শুকায়নি তাহলে, অনুভূতিও কিছুটা তাজা আছে। অনুভূতিহীন হয়ে পড়লে মানুষ অশ্রু ফেলতে ভুলে যায়। তারা অশ্রু ফেলতে চাইলেও ফেলতে পারে না। এতটাও দূর অবস্থা হয়নি। তবে ততক্ষণে পরিচিত হাতজোড়া এসে প্রতীক্ষার গড়িয়ে যাওয়া অশ্রু মুছে দিল। পাশ ফিরে চাইল প্রতীক্ষা। আরাধ্য শুধালো। আমি জানি এই কষ্ট ভোগ করে নেওয়ার সাধ্য আমার নেই। আবার সেই রহস্যময় খোলস, সেই নরম আওয়াজ, সেই অচেনা ধেয়ে আসা অনুভূতি। প্রতীক্ষা চেয়ে আছে, পরবর্তী বাক্যের জন্য অপেক্ষা করছে। তবে অশ্রু মুছে দেওয়ার দায়িত্বটা তো নিতে পারি। নড়েচড়ে বসল প্রতীক্ষা। কারো দয়ার পাত্র হওয়ার ইচ্ছে ওর নেই। চোয়াল শক্ত করে বলল, প্রয়োজন নেই। আমার আছে। প্রতীক্ষা নিরুত্তর। কথা বলতে মন চাইছে না আপাতত। বলতে গেলে কোনো কথা বাড়ানোর ইচ্ছেই নেই। জানালার দিকে ফিরল প্রতীক্ষা। ভরাট পাতা শেষে সামনের বেরিয়ে থাকা চুলগুলো উড়িয়ে দিচ্ছে। এই বাতাসটা প্রশান্তির, তবে অনেক অজানা অনুভূতিগুলো জাগিয়ে দিতে চাইছে। তারা আসতে ব্যর্থ হচ্ছে, নাকি প্রতীক্ষা আসতে দিতে চাইছে না, কে জানে। সমস্ত কিছু এক বিরাট বিভ্রান্তিতে রূপ নিচ্ছে। কখনো কি এমন বিভ্রান্তি প্রণয়ের রূপ নিতে পারে? না, অযথা ছাইপাশ ভেবে চলেছে প্রতীক্ষা। মাথা যন্ত্রণা ধরিয়ে দিচ্ছে। খাটের উপর দুই পা ছেড়ে দিয়ে ঘুমাতে পারলে ভালো লাগতো। এখন এই ভরাট বাতাসটা উপভোগ করাই শ্রেয়। মাঝে মধ্যে কিছু ইচ্ছের বহিঃপ্রকাশ হতে নেই। রাত 11:30 ঘটিকা। সময় তার আপন বেগে ছুটে চলেছে, তবে শুধু সময় না, প্রতীক্ষার জীবনের গতির কাঁটাও ছুটে চলেছে। এই তো কিছুদিন আগে যে লোকটার সাথে প্রথম সাক্ষাতেই ঝগড়া। কখনো কি ভেবে পেয়েছিল যে সেই লোকটাই তার জীবনসঙ্গীর স্থান দখল করে নেবে? আসলে নিয়তি কখন কোথায় কার সাথে মিলিয়ে দেয় সেটা সকলেরই অজানা। আরাধ্য ছেলেটার যে রুচি আছে সেটা প্রতীক্ষা এবার মানতে বাধ্য হলো। পরিপাটি গোছানো একটা ঘর, যা বেশিরভাগ ছেলের ক্ষেত্রেই অসম্ভব। ছেলেরা ঘর অগোছালো রাখতে ভালোবাসে, বোধ করে বিয়ের পর বউ এসে সব গুছিয়ে দেবে। ব্যতিক্রম আরাধ্য। তা তার নিজ কক্ষ দেখেই বিনা দ্বিধায় ঠাউর করা যায়। বেশ একটা বড় না হলেও বেশ সুন্দর করে সাজিয়ে রাখা। ফুলের উপস্থিতি যেন এই সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। ঘরের এক পাশে আলমারি, তার ঠিক বিপরীত দিকে বড় বইয়ের সেলফটা প্রমাণ করে দিচ্ছে আরাধ্য বেশ বই পড়ুয়া। সেলফে কোন কোন লেখকের বই পাওয়া যাবে না তা বলা মুশকিল। ঘরের সঙ্গে লাগোয়া ওয়াশরুম এবং কোনায় ছোট্ট একটা বারান্দা। পাশেই কাঠের ফ্রেমে বাঁধাই করা একটা ছবি। আরাধ্যর পরনে আকাশি রঙের শার্ট আর উপরে ব্লেজার। দুই পকেটে হাত দিয়ে দিব্যি হাসি মুখে দাঁড়িয়ে আছে। সিল্কি চুলগুলো একপাশে সরিয়ে রাখা। হাসিটা বড্ড প্রাণবন্ত লাগছে। মুখ ঘোরালো প্রতীক্ষা। এটা সেই দিনের ছবি যেদিন রিসেন্ট ঝর্ণাতে পড়ে যাওয়ার আগ মুহূর্তে আরাধ্য তাকে বাঁচিয়েছিল। সেদিন তো কথাও কম শোনায়নি। বারান্দার পথে পা বাড়ালো প্রতীক্ষা। উদ্দেশ্য একটু আকাশ দেখবে। আকাশ দেখলে মনের অনেকখানি ক্লান্তি খুঁজে যায়। আর রাতের আকাশ হলে তো কথাই নেই। কিছু একটাই দৃষ্টি স্থির হওয়ায় থমকে দাঁড়িয়ে যায়। চোখে ভুল দেখছে নাকি সত্যি দেখছে বুঝতে পারছে না। সামনে ওরই কৃত্রিম অবয়ব বাঁধাই করা এক কাঠের ফ্রেমে। তবে এই ফ্রেমটা একটু কারুকাজ করা। ছবিটা পেছন থেকে তোলা হয়েছে, মুখ দেখা যাচ্ছে না। এ তো সেই একই দিনের ছবি, তবে এটা গেস্ট হাউসের বাগানে। আরাধ্য এই ছবি পেল কোথায়? আর তুললই বা কে? হাজারটা প্রশ্ন প্রতীক্ষার মাথায় জট পাকাতে শুরু করে। সব কিছু এত জটিল হয়ে উঠছে যে কিছু বুঝে উঠতে পারছে না প্রতীক্ষা।
আরাধ্য আসলেই ব্যাপারটা জিজ্ঞেস করবে, করতেই হবে। আজ রাতের আকাশটা বেশ সুন্দর করে সজ্জিত হয়েছে, যদিও তারা নেই, শুধু এক পাশ দিয়ে থালার মতো রূপলি চাঁদ উঁকি দিচ্ছে। রাতের আকাশ ভালোবাসে প্রতীক্ষা। এই আকাশের পানে চাইলে প্রশান্তি কাজ করে, মনে হয় টুক করে হারিয়ে যেতে, চোখ বন্ধ করে হারিয়ে যেতে। প্রতীক্ষা, কিঞ্চিত কেঁপে ওঠে প্রতীক্ষা। আচমকা আরাধ্যর আগমন লক্ষ্য করেনি। লোকটা কি ভাবছে কে জানে। বিয়ের রাতে নতুন বউ ঘুমটা নামিয়ে বসে স্বামীর জন্য অপেক্ষারত থাকে। স্বামীর আগমন ঘটলে উঠে যেয়ে পা ধরে সালাম করে। অতঃপর ঘুমটা নামিয়ে স্বামী মুখ দেখে নতুন বউকে উপহার দেয়। সেখানে প্রতীক্ষা খাটে বসে থাকা তো দূর, বারান্দায় দাঁড়িয়ে রাতের আকাশ দেখছে। আচ্ছা, আরাধ্য কি কোনো উপহার দেবে তাকে, কে জানে। যা বাবার ভাবুক, প্রতীক্ষার কিছু যায় আসে না। ভেতরে এসো। প্রতীক্ষা এক দফা পিছে ফিরল, আরাধ্যর দিকে চাইল, পুনরায় আকাশের দিকে মন দিল। পরে প্রতীক্ষার উত্তর কর্ণপাত করল না আরাধ্য। চট করে কোলে তুলে নিল অর্ধাঙ্গিনীকে। বিস্ময়ের চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে প্রতীক্ষা। আরাধ্য রেহেন আচমকা কাজ বারবার তার ঠাউর করতে বেশ কষ্ট হয়। আশা করি এরপর থেকে ঠিক মতো কথা কানে নেওয়ার চেষ্টা করবে। প্রতীক্ষার চোখে চোখ রেখে আরাধ্য শুধালো। মুহূর্তেই ছবির ব্যাপারটা স্মরণে এলো প্রতীক্ষার। তবে এখন সময় নয়, কিছুক্ষণ পরে জিজ্ঞেস করাই শ্রেয়। প্রতীক্ষাকে নিয়ে এসে খাটে বসিয়ে দিল আরাধ্য। পাশের সাইড টেবিল থেকে তেহারির প্যাকেটটা খুলতে লাগলো। খেয়ে নাও। প্রতীক্ষার সামনে প্যাকেট ধরিয়ে দিয়ে শুধালো আরাধ্য। প্রচণ্ড খিদে পেয়েছিল, লজ্জায় আরাধ্যকে বলতেও পারত না। তবে লোকটা কি কিছু আজ করতে পেরেছিল, নাকি এমনি ফর্মালিটি বশত দিয়েছে? আমি খেয়াল করেছি বিয়েতে ঠিক মতো খেতে পারোনি, তাই ভাবলাম নিয়ে আসি। এই জন্যই আসতে কিছুটা দেরি হয়েছে। প্যাকেটটা হাতে নেই প্রতীক্ষা। পুনরায় সে নরম সুর। আরাধ্যর পানে দৃষ্টি না রেখেই বলল, কফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। আছে। কথা বাড়ালো না প্রতীক্ষা। কোনো উত্তর না দিয়েই চুপচাপ খেতে লাগলো। আগে খাওয়া দরকার, বেশিক্ষণ এই খিদে পেটে থাকলে পটল তুলতে পারে। পরে আরাধ্যকে ছবির কথাও জিজ্ঞেস করা হবে না। জলদি খেয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল প্রতীক্ষা। হালকা গোলাপি রঙের সুতির একটা শাড়ি পরে নিয়েছে। রঙটা প্রতীক্ষার বড্ড পছন্দ। বাহিরে এসে দেখলো ল্যাপটপ নিয়ে কি যেন কাজ করছে আরাধ্য। এক নজর প্রতীক্ষার পানে চাইল। চুলগুলো ভেজা, গোলাপি রঙের শাড়ি পরিয়ে তো তার কাঙ্ক্ষিত রমণী। মেয়েটা চুলও ঠিকমতো মুছতে পারে না। চোখ সরিয়ে পুনরায় ল্যাপটপের দিকে তাকিয়ে একটা মেল সেন্ড করলো। গোলাপি ছাড়া কি আর কোনো রং দুনিয়াতে নেই? কটূক্তির স্বরে শুধোয় আরাধ্য। প্রতীক্ষা মেয়েটা দিন দিন নিজের মায়ার জালে বেঁধে ফেলেছে তাকে। এই রংটা যেন মেয়েটা একটু বেশিই ফুটিয়ে তোলে, একদম যেন ফুটন্ত পদ্ম ফুল। প্রথম যেদিন অপরিচিত প্রতীক্ষার প্রেমে পড়েছিল, সেদিনও এই একই রঙের কামিজ পরেছিল। তবে মেয়েটাকে খোঁচাতে ওর বেশ লাগে। মুখটা কেমন পেঁচিয়ে রাখে, আরাধ্য তা দেখে মজা পায়। না, নেই। শান্তভাবে জবাব দেয় প্রতীক্ষা। সে কি রং পরবে না পরবে তাও কি এখন অনুমতি নিয়ে পড়তে হবে? মামার বাড়ির আবদার পেয়ে নিয়েছে নাকি? মুহূর্তেই ছবির ব্যাপারটা মাথায় আসলো প্রতীক্ষার। শাড়ির আঁচলটা দেখে নিল। ঠিকঠাক আছে। এগিয়ে এসে আরাধ্যর মুখোমুখি বসলো। একটা কথা জিজ্ঞেস করব। পিডিএফ ফাইল তৈরি করছিল আরাধ্য। ইচ্ছা ছিল আজ সারা রাত গল্প করবে প্রতীক্ষার সাথে। তবে মেয়েটার মধ্যে কোনো ভাবান্তর না দেখে কাজ নিয়ে বসে পড়েছে। বলে ফেলো। ল্যাপটপের দিকে দৃষ্টি রেখে জবাব দিল আরাধ্য। প্রতীক্ষা একটু নড়েচড়ে বসলো, জিজ্ঞাসু দৃষ্টিতে শুধালো। আমার ওই ছবিটা পেলেন কি করে? পিডিএফ করা আর একটু বাকি। এবার ল্যাপটপ বন্ধ করলো আরাধ্য। টানানো ছবিটার দিকে তাকালো, অতঃপর প্রতীক্ষার দিকে নজর আওড়ালো। এটা তুমি কে বললো? বেশ অবাক হলো প্রতীক্ষা। বারে দেখেই বোঝা যাচ্ছে তার ছবি, এমন অস্বীকার করছে কেন লোকটা? ধীর কণ্ঠে প্রতীক্ষা শুধালো। আপনার কি মনে হয় আমি নিজেকে চিনতে পারবো না? না। আরাধ্যর এক শব্দে জবাব। বেশ রাগ হয় প্রতীক্ষার। একে তো তার ছবি বিনা অনুমতিতে টানিয়ে রেখেছে, আবার বলছে এটা সে নয়। প্রতীক্ষাকে রাগে গজগজ করতে দেখে কিছুটা নরম হয়ে আরাধ্য খানিক কাছে এসে বলল, যেদিন বুঝবে আমায় মনের আসনে স্থান দিতে পেরেছ, সেদিন জিজ্ঞেস করবে। আমি বিনা দ্বিধায় তোমায় জবাব দিয়ে দেব। প্রতীক্ষা কিছু বলতে পারল না। এর উত্তর ওর কাছে নেই।
মনের আসন, এতই কি সোজা সব কিছু? দুনিয়াতে সব কিছু যদি এতটা সোজা হতো তাহলে কঠিন নামক কোনো শব্দ থাকতো না, আর অসফল নামের কোনো ব্যক্তির অস্তিত্ব পাওয়া যেত না। বালিশ নিয়ে নিচে নামতে নেয় প্রতীক্ষা। পেছন থেকে হাত চেপে ধরে শুধুই আরাধ্য। কোথায় যাও? নিচে। ভ্রু কুঁচকালো আরাধ্য। নতুন বউ কিনা নিচে শুতে চাইছে? আমার শোয়া এতটাও খারাপ না। প্রতীক্ষা চুপচাপ। নাকি ভরসা পাচ্ছ না? আরাধ্যর দিকে চোখ রাখে প্রতীক্ষা। এমন করে তাকাই কেন লোকটা? কি আছে এই দৃষ্টিতে? তবে ভরসা তো করা যায়। আরাধ্য ম্যানারলেস বা বজ্জাত যাই হোক, সম্মান দিতে জানে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। না আসলে উঠে এসো। প্রতীক্ষার বাক্য শেষ না হতেই শক্ত কণ্ঠে আরাধ্য এক প্রকার আদেশ দিয়ে বসলো। তবে প্রতীক্ষা বোঝাতে পারল না যে সমস্যাটা আসলে আরাধ্য না, তাকে নিয়ে। ঘুমানোর সময় লাথি মারা প্রতীক্ষার ছোটবেলার স্বভাব। সেখানে যদি আরাধ্যকে বাই এনি চান্স লাথি দিয়ে বসে, কি একটা লজ্জার ব্যাপার হবে। আর এই লোক তো উঠতে বসতে খোঁচা মারে, তখন খোঁচা মারার একটা নতুন টপিক পেয়ে বসবে। দোয়া দরুদ পড়ে ফু দিল প্রতীক্ষা। আজ ঠিকমতো ঘুমোতে পারলে হয়, নাহলে সব মান সম্মান ফিনিশ। ঘুম আসছে না? আরাধ্যর কথায় ভাবনার ব্যাঘাত ঘটল প্রতীক্ষার। এই তো আসছে। বলেই চোখ দুটো বন্ধ করে নিল প্রতীক্ষা। পারলে পা দুটোকে বেঁধে ঘুমাতো, কিন্তু পা বাঁধলে আরাধ্য প্রশ্ন করবে, পা বাঁধলে কেন? তখন প্রতীক্ষা কে বলবে? কি একটা যন্ত্রণার মধ্যে পড়ল। হাবিজাবি ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল প্রতীক্ষা। তবে ঘুমের মধ্যেও যে কেউ তাকে পর্যবেক্ষণ করে চলেছে তা যেন প্রতীক্ষার অজানাই রয়ে গেল। শহরের এক কোণে দাঁড়িয়ে আছে দোতলা বাড়িটি। আধুনিক ভাষায় প্রকাশ করলে ছোটোখাটো একটা ডুপ্লেক্স বলা যায়। সাদার উপর কালশিটে দাগ পড়া বাড়িটি আরাধ্যদের দাদার আমলের। তবে বর্তমানে ওরাই এই বাড়িটির অস্তিত্ব টিকিয়ে রেখেছে। ব্যবসার কাজে আরাধ্যর বাবা বেশিরভাগই ঢাকার বাইরে অবস্থানরত থাকেন, ফলস্বরূপ ছেলের বিয়েতেও আসতে পারেননি। বাড়িটিতে এক কথায় বলতে গেলে আরাধ্য আর তার মাই থাকে। তবে এখন থেকে বাড়ির নতুন সদস্য প্রতীক্ষারও স্থান হয়েছে। সূর্যের আলো এসে গা ছুঁয়ে দিচ্ছে। বাড়ির আশেপাশে গাছপালা থাকায় পাখিদের আনাগোনাও কিছুটা কম নয়। কিচিরমিচির আওয়াজে সকালে ঘুমিয়ে থাকাটা প্রায়ই মুশকিল হয়ে পড়ে। সকাল 8:30 ঘটিকা। আধ ঘন্টা পর ঘড়ির কাঁটা 9টার ঘরে পা দেবে। সকাল 7টার অ্যালার্ম দিয়েও উঠতে পারেনি প্রতীক্ষা। ঘুম ভেঙে সবে চোখ জোড়া খুলল। ফোনটা হাতে নিয়ে দেখলো 8:35 বাজছে। দ্রুত উঠে বসলো। আশেপাশে নজর আওড়ালো। আরাধ্যর ঘরে নিজেকে আবিষ্কার করে বসলো। কাল তো তার বিয়ে হয়েছে। মুহূর্তেই রাতের কথা মনে পড়ে গেল। শাড়ি ঠিকঠাক আছে একদম। তার মানে ঘুমের মধ্যে গুতুগুতি করেনি, হাফ ছেড়ে বাঁচলো। সকালের তীব্র রোদ গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। জলদি ফ্রেশ হয়ে নেওয়া দরকার। আশেপাশে এক নজর তাকিয়ে আরাধ্যর খোঁজ করে নিল। নেই, ঘরের মধ্যে কোথাও নেই। সকাল সকাল এভাবে হাওয়া হয়ে যাওয়ার মানে কি? কপাট খোলার শব্দ পেয়ে সেদিকে অনুসরণ করে দৃষ্টি দেয় প্রতীক্ষা। পদ্মফুলের ঘুম ভাঙলো তবে? ভ্রু কুঁচকালো প্রতীক্ষা। কিছুটা ঠাউর করতে পারল না। তোমায় দেখতে সদ্য ফুটে ওঠা পদ্মফুল লাগছে, তাই বললাম। প্রতীক্ষা শব্দ করে হেসে ফেলল। লজ্জা লাগছে, কিন্তু সে লজ্জা কেন পাচ্ছে? ভালোবাসার মানুষ প্রশংসা করলে মেয়েরা লজ্জা পায়, তখন ভালো লাগার অনুভূতির জোয়ার বয়ে যায়। তবে কি আরাধ্য? না, এমন কিছুই না যা তা ভেবে চলেছে। হাতে রাখা চায়ের কাপটা সাইড টেবিলে রাখলো আরাধ্য। ফ্রেশ হয়ে চা খেয়ে নাও, তারপর নিচে এসো। আরাধ্য জানলো কি করে চা ছাড়া যে তার সকাল আরম্ভ হয় না? বড্ড জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। আপনি কি করে জানলেন আমার চা খাওয়ার অভ্যেস সম্পর্কে? তবে জিজ্ঞেস করলো না, হতে পারে মা বলে দিয়েছে। আপনার কি দরকার ছিল? আমিই বানিয়ে নিতাম। যেদিন আমি থাকবো না সেদিনই না হয় বানিয়ে নিও। বলেই ঘর থেকে বেরিয়ে এলো আরাধ্য। প্রতীক্ষা ঠিক বুঝতে পারল না, তবে বোঝার চেষ্টাও করলো না। মানুষটার প্রতিটা কথা এত জটিল, বুঝতে হলে হয়তো এই বেলাটা পার করতে হবে। ফ্রেশ হয়ে মেরুন রঙের একটা সিল্ক শাড়ি পরে নিল প্রতীক্ষা। চোখে গাঢ় করে কাজল দিল। লিপস্টিক দেওয়ার আর প্রয়োজন মনে করলো না। ভেজা চুল গড়িয়ে পানি পড়ছে, পেছনটুকু কিছুটা ভিজা আছে। শাড়ির আঁচল ঠিক করার মুহূর্তেই আরাধ্যর আওয়াজ কর্ণপাত ঘটল। আসবো? আয়নার দিকে তাকিয়ে আছে প্রতীক্ষা। আঁচল করা শেষ। আরাধ্য ঢুকে পড়লে লজ্জায় পড়তে হতো। একটুখানি ভালো লাগলো। এতটাও তো খারাপ না উনি।
নিচু স্বরে না তাকিয়েই জবাব দিল প্রতীক্ষা। আরাধ্য ঢুকে পড়ে। নিঃশব্দে প্রতীক্ষার ঠিক পেছনে এসে দাঁড়ায়। আজকেও মেয়েটার চুল গড়িয়ে পানি পড়ছে। ঘাড়ের কাছ থেকে ভেজা চুল সরিয়ে দিল আরাধ্য। কিঞ্চিত কেঁপে উঠল প্রতীক্ষা। কি করছেন কি? চুপ। এই লোকটার মাথায় কখন কি চেপে বসে প্রতীক্ষা বুঝতে পারে না। তবে এতটুকু বুঝে গিয়েছে যে আরাধ্য নামের মানুষটা জটিল, ভীষণ রকমের জটিল। পকেটে থাকা খয়েরি রঙের লম্বাটে একটা বক্স বের করলো আরাধ্য। ভেতরে একটা চেইন, সোনার, মাঝে ছোট্ট একটা পাথরের ফুল চকচক করছে। দেখে মনে হচ্ছে যেন প্রতীক্ষার জন্যই তৈরি করা হয়েছে। তোমার উপহার। কি যেন একটা ভাবলো প্রতীক্ষা। আয়নার দিকে তাকিয়েই আরাধ্যর দিকে দৃষ্টি রেখে বলল। আমার? আরাধ্য চেইনটা আলতো হাতে পরিয়ে দিতে লাগলো। বিয়ের রাতে তো তোমায় কিছু দিলাম না, খেয়াল ছিল না আসলে। ও আচ্ছা। পছন্দ হয়েছে? উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে আরাধ্য, অর্ধাঙ্গিনীর জবাব শোনার অপেক্ষায়। আরাধ্যর থেকে মুখ ঘোরায় প্রতীক্ষা। লোকটা বেশি লম্বা, মুখ উঁচু করে তাকাতে হয়। শ্যামবর্ণ চেহারার উৎসুক দৃষ্টি তার উত্তরের অপেক্ষা করছে। দাড়িগুলো মনে হয় বিয়ের জন্য শেভ করেছে, তবে শেভ করলে উনাই দেখতে মানায় না, একদিন বলতে হবে। প্রতীক্ষা লকেটের ফুলে হাত রেখে মুচকে একটা হাসি দেয়। বেশ সুন্দর। অশান্ত হৃদয়ে কিছুটা তৃপ্তি পায় আরাধ্য। এতটা আশা করেনি। হুট করেই অনুভব করে কেউ তার হাত মুষ্টিবদ্ধ করে নিয়েছে। নিচে চলুন। কিছুটা অবাক হয় আরাধ্য। নিজে থেকে এসে প্রতীক্ষা তার হাত স্পর্শ করেছে। কোমর অবধি খোলা চুলগুলো বাতাসে উড়ছে, তবে অনেকখানি শুকিয়ে গিয়েছে। এই চুলই তো আরাধ্যকে প্রেমে পড়তে বাধ্য করেছিল। আমার সামনে চুল খোলা রেখে আসবে না। ব্যথিত হলো প্রতীক্ষা। লোকটা এত কঠিন কেন? একটু ভালো করে বললেই হতো। তাছাড়া চুল খোলা থাকলেই বা কী হয়েছে? প্রতীক্ষা হাত ছাড়িয়ে হালকা করে বেনি বটে নেয়। মুখ কালো করে দরজার দিকে পা বাড়ায়। দাঁড়াও। প্রতীক্ষা থেমে যায়, তবে পিছে ফিরল না। আরাধ্য সামনে এগিয়ে আসে। আমি তোমায় যেতে বলেছি। এত আদেশ খাটানোর মানে কি? ও কি চাবি ঘোরানো পুতুল, যা তাকে বলা হবে তাই করতে হবে? তবে কোনো বিশেষ ভাবান্তর দেখা দিল না প্রতীক্ষার মধ্যে। মাথা নিচু করে নরম স্বরে জবাব দেয়। না, অনেক। হাত ধরো। তড়িতে মুখ তুলে তাকালো প্রতীক্ষা। আদেশ করা হয়েছে তাকে? হাত ধরার জন্য কেউ আবার আদেশ করে নাকি? ভারী অদ্ভুত তো। প্রতীক্ষার উত্তরের অপেক্ষা না করেই আরাধ্য নিজেই তার হাত ধরে নিচে নিয়ে যায়। ডাইনিংয়ে ব্রেকফাস্ট সাজাচ্ছেন রুমা খাতুন। কাল রাতেই সব মেহমান চলে গিয়েছে। নানান প্রকারের খাবারের মেলা বসেছে, তবে বেশিরভাগই প্রতীক্ষার পছন্দের। গুড মর্নিং নিউ ম্যারিড কাপল। আরাধ্য এবং প্রতীক্ষাকে আসতে দেখে হাসি মুখে শুধালেন রুমা খাতুন। মুচকি হেসে নীরব জবাব দিয়ে চেয়ার টেনে বসে পড়ে প্রতীক্ষা। দেখে বেশ অবাক হয়, বেশিরভাগই তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে। রুমা খাতুন বুঝতে পেরে বললেন। ছোটবেলায় তুমি এগুলো ভালোবাসতে, আমার মনে আছে। ধন্যবাদ আন্টি। আন্টি? কিছুটা বিপাকে পড়ল প্রতীক্ষা। না মানে আসলে মা, ওকে আগে আমাদের সাথে খাপ খাইয়ে নিতে দাও, পরে দেখা যাবে। প্রতীক্ষা কিছু বলার আগেই আরাধ্য জবাব দিয়ে দিল। মানুষটা ওকে সব দিক দিয়ে পর্যবেক্ষণে রাখছে, খেয়াল রাখছে। তারও কি রাখা উচিত? তারও তো কিছু দায়িত্ব আছে ওনার প্রতি। কাল থেকে আজ এখন পর্যন্ত এতটুকু প্রতীক্ষা বুঝে গিয়েছে যে আরাধ্য মানুষটা যেমনই হোক, তবে ভালো একজন মানুষ। যে মানুষটাকে কাল রাতেও বজ্জাত মনে হয়েছিল, তাকে আজ ও ভালো মানুষ বলছে। তবে তার ব্যবহার প্রতি মুহূর্তে ভালো লাগার আবরণ তৈরি করছে প্রতীক্ষার মধ্যে। একদিকে ভালো লাগা, আর একদিকে এ কেমন বিভ্রান্তি। সব কিছু ভীষণ কঠিন হয়ে উঠছে। স্কুল থাকতে গণিতকেও এতটা জটিল মনে হতো না। নাস্তা সেরে এসে উপরে উঠে আসে প্রতীক্ষা। পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে না। চারিপাশে নীরবতা বিরাজমান। ঘরে প্রবেশ করার আগ মুহূর্তে আরাধ্য বলে ওঠে। তুমি যে তো ভালো ফাইটিং জানো, আমায় বললে না তো। কাল থেকে যেই পরিশ্রম হয়েছে, প্রতীক্ষা ভেবেছিল উপরে এসে একটু জিরোবে। তার হলো কোথায়? ফাইটিং শব্দটা উচ্চারণের নিমিত্তে কি আছে তা ঠিক বুঝে উঠতে পারল না। ফাইটিং? আরাধ্য সামনে এগিয়ে এলো। আগে জানতাম তুমি কথা বলায় বেশ পারদর্শী, তবে কাল রাতে সে ধারণা টপকিয়ে দেখলাম তুমি ফাইটিংও ভালোই পারো। সামনে থাকে মানুষটা ঠিক কী বোঝাতে চাইছে প্রতীক্ষা অকপটেই তা বুঝে ফেলল। কি বলা যায় এখন? তবে ওনার সাথে এত কথা বলারও সময় নেই। দেখুন, পথ ছাড়ুন। আরাধ্য সরে না।
একইভাবে দাঁড়িয়ে থাকে। আগে বলো, আমায় ফাইটিংয়ের কথা বললে না কেন? খোঁচা মারছেন? একটু। শব্দ করে হেসে ফেললো আরাধ্য। সরুন তো। প্রতীক্ষার হাত টেনে বুকের সঙ্গে মিশিয়ে নিল আরাধ্য। মনে হচ্ছে নরম কোনো পাখিকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়েছে। এই পাখিটাই একদিন তার কাছে বন্দি হবে। ছাড়ুন। না। এবার কিন্তু। কি এবার? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল প্রতীক্ষা। নিজেকে ছাড়াবার অযথা চেষ্টা চালাচ্ছে। অধিকার খাটাচ্ছেন? এখনো না। তাহলে? ছেড়ে দিল আরাধ্য। অধিকার এখনো খাটাইনি সুইটহার্ট, তবে খুব শীঘ্রই খাটাবো, আর সেটা তুমি নিজে এসে আদায় করে নেবে। আকাশে কালো মেঘেরা অনেকক্ষণ ধরে উঁকি মারছে। সূর্য বিদায় নিয়েছে, ঘন্টা দুয়েক হবে। এদিকটা খানিক নিরিবিলিই বলা যায়। গাড়ি চলাচলের তেমন কোনো আওয়াজ পাওয়া যায় না। মানুষজনের চলাচলও খুব একটা নেই। একটু বেলা হলেই রাস্তা ফাঁকা হয়ে যায়। প্রতীক্ষা সবে বসেছে। উদ্দেশ্য খানিকটা হেয়ারপ্যাক লাগাবে চুলে। কাল থেকে যেই ধকল গিয়েছে, হেয়ার স্প্রেতে চুলগুলোর একদম যা নয় তাই অবস্থা হয়ে আছে। চুলের অযত্ন একদম সহ্য হয় না তার। আবহাওয়াটা আজ একদম মনের মতো। কালো মেঘের আনাগোনা, ঝড়ো হাওয়া। এই সময়ে ওই গানটা গাইতে ভীষণ মন চাইছে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাবো ওগো তোমার নেমন্তন। তুমি এমন কেন তুমি মেয়ে? সেকেন্ডে সেকেন্ডে বুকের মধ্যে উথাল পাতাল ঝড় তুলে দিচ্ছ। তোমায় না বলেছি চুল খোলা রেখে সামনে এতবার ঘোরাঘুরি করবে না? অতি যত্নে চুলে নিজের বানানো নতুন হেয়ারপ্যাক ট্রাই করছিল প্রতীক্ষা। আনমনেই বিড়বিড় করে গান গাইছিল। গানের মাঝে ব্যাঘাত ঘটায় বিরক্তির চোখ নিয়ে উপরে তাকালো প্রতীক্ষা। এই রোগটা হুট করে আবার কোথা থেকে উদয় হলো? কিছুক্ষণ চুপ থেকে চল শক্ত করে বলল, জি, আমি চুল ছেড়ে ঘুরবো কি বেঁধে ঘুরবো তার কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাকে দিব না। নিমিষে আরাধ্যর চেহারার ভাব বদল করলো। কাল থেকে ভালো মতোই চুপ ছিল, আজ আবার ওনার বুলি ফুটেছে দেখা যাচ্ছে। ধীরে ধীরে প্রতীক্ষার দিকে পা বাড়ালো। হেয়ারপ্যাকের বাটিটা ধাক্কা লেগে পড়ে মেঝেতে গড়িয়ে যাচ্ছে। প্রতীক্ষার দম বন্ধ হয়ে আসার উপক্রম। এই লোকের মতলবটা কি বুঝতে পারছে না। নাকের ডগের কাছে যেয়ে আরাধ্য থেমে গেল। প্রতীক্ষা ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। সে কিছুক্ষণ প্রতীক্ষাকে দেখে নিল। চুলে অর্ধেক হেয়ারপ্যাক লাগানো হয়েছে। এই মেয়েকে এই অবস্থায়ও যেন আরও দ্বিগুণ আকর্ষণীয় মনে হচ্ছে। অতঃপর মুখে মুচকি হাসি এনে শীতল গলায় বলল, মাই ডিয়ার ওয়াইফ, আজকের মতো মাফ পেলে। এরপর থেকে আর এমন উটকো তর্ক আমি সহ্য করব না সুইটহার্ট। চোখ খুলল প্রতীক্ষা। আরাধ্য এবার কিছুটা দূরে সরে এলো। প্রতীক্ষা এবার এগিয়ে এসে দু কোমরে হাত রাখল। ভ্রুকুচকে আছে। আজ বোঝাবেও কি জিনিস। লোকটা শুধু অসময়ে ধমকাতে চলে আসে। প্রতীক্ষার কাণ্ড দেখে আরাধ্যর হাসি পেল, তবে প্রকাশ করলো না। চিন্তিত ভঙ্গিতে শুধালো, কি সমস্যা? কোমরে দুই হাত রেখে আরেকটু সামনে এগোয় প্রতীক্ষা। আজ যেন সে একটা বিহিত করেই ছাড়বে। আপনার কি সমস্যা? মানে আপনি যখন তখন আমায় আদেশ করবেন, জড়িয়ে ধরবেন, ধমক দেবেন, আবার অ্যাটিটিউডও দেখাবেন। পেয়েছেনটা কি? হ্যাঁ দেখতে চাও কি পেয়েছি? হ্যাঁ। আচমকাই আরাধ্য কোলে তুলে নিল প্রতীক্ষাকে। শয়তানি হাসি দিয়ে বিছানার দিকটা দেখিয়ে প্রতীক্ষাকে উদ্দেশ্য করে শুধালো, অধিকার দেখানো বাকি আছে, সেটা দেখিয়ে দিলেই কি পেয়েছি বুঝে যাবে। শরীরের লোম খাড়া হয়ে আসে প্রতীক্ষার। বজ্জাত লোকটা কিসের মতলব করছে? ভেবেছিল আজ লড়াইয়ে সে জিতবে, লোকটা ক্ষমা চাইবে, বলবে, প্রতীক্ষা মাফ করে দাও, আর হবে না। তার কোথায় হলো? নাজেহাল অবস্থায় পড়তে হলো ওকে। কী যে দরকার ছিল ওনার সাথে লাগতে যাওয়ার? নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছে প্রতীক্ষা। ছোটাছুটি করে লাভ নেই। কাঁদো কাঁদো মুখ নিয়ে তাকিয়ে আছে প্রতীক্ষা। সঠিক সময়ে আরাধ্যর ফোনের আওয়াজে দুজনের কর্ণপাত ঘটল। জোরে দম ফেলল প্রতীক্ষা। ফোন কল দাতা নিশ্চয়ই মানুষরূপী ফেরেস্তা হবে। প্রতীক্ষাকে নামিয়ে দিয়ে ফোন হাতে নিল আরাধ্য। স্ক্রিনে শফিকের নম্বর চকচক করছে। এই অসময়ে শফিক ছাড়া আর কেই বা হতে পারে? অন্যদিকে প্রতীক্ষা ছাড়া পেয়ে একদৌড়ে ওয়াশরুমে ঢুকে গিয়েছে। মেয়েটাকে এতক্ষণ আটকে রাখা ঠিক হয়নি। মাথায় হেয়ারপ্যাক লাগানো ছিল। ঠান্ডা লেগে গেলে তো আবার ঝামেলা। আরেক দফা কল আসায় রিসিভ করলো আরাধ্য। স্যার আসসালামু আলাইকুম। শফিক বলো। শফিক ছোট্ট একটা নিঃশ্বাস নিল। আরাধ্য স্যারকে কিছু বলতে গেলে বুক কাঁপে।
বিনা কারণে ঝাড়ি মারে। স্যার আপনাকে বড় স্যার একটু ডেকেছে। ফোনের ক্যালেন্ডারে নজর দেয় আরাধ্য। আজ তো তার অফিসে যাওয়ার কথা নয়, বিয়ের পরের দিনটা সে ছুটি নিয়েছিল। সচরাচর ছুটি নেয় না আরাধ্য, ছুটি নিতে তেমন পছন্দও করে না। তবে আজ একটা দিন ছুটি নিয়েছিল প্রতীক্ষার সঙ্গে সময় কাটাবে বলে। আমি তো আজ ছুটি নিয়েছিলাম। আরেক দফা নিঃশ্বাস ছাড়ল শফিক। স্যার এখনও ঠান্ডা আছেন, কোনো হুঙ্কার দিচ্ছে না। আচ্ছা, বিয়ের পর কি মানুষ পাল্টে যায়? বউয়ের ছোঁয়া পেয়ে কি স্যার নরম হয়ে গিয়েছেন? তবে স্যার তো এত সহজে পাল্টে যাওয়ার কথা না। স্যার একটু ইমার্জেন্সি। ঘড়ির দিকে তাকালো আরাধ্য। কিছুক্ষণ পরেই সন্ধে নামবে, চট জলদি কাজ সেরে চলে আসলেই হবে। আচ্ছা আমি আসছি। ওকে স্যার। ফোন রেখে আরাধ্য সামনে নজর দিল। ভেজা চুল মুছতে মুছতে বেরিয়ে আসছে প্রতীক্ষা। ভেজা চুল নাকি নারীদের সৌন্দর্য আরও দ্বিগুণ করে তোলে। আরাধ্য কখনো কোনো মেয়েকে ভেজা চুলে দেখেনি, শুধু দেখেছে তার মাকে। মাকে দশম শ্রেণীতে এক দফা জিজ্ঞেস করেছিল, মা তোমায় কি ভেজা চুলে সুন্দর লাগে? খুবই বোকার মতো প্রশ্ন। রোমা খাতুন ছেলের প্রশ্ন বুঝে মাথায় হাত রেখে বলেছিলেন, যেদিন তোর জন্য একটা লাল টুকটুকে বউ আনবো সেদিন বুঝতে পারবি। প্রতীক্ষাই তার জীবনের প্রথম নারী, তার কাঙ্ক্ষিত রমণী, তার হৃদকম্পনের অধিকারিণী। তবে সেই প্রশ্নের উত্তর আরাধ্য বিয়ের আগেই পেয়ে গিয়েছিল, যেদিন সে প্রতীক্ষাকে বৃষ্টি বিলাস করতে দেখেছিল। ভাবনার ব্যাঘাত ঘটিয়ে প্রতীক্ষার নিকটে পৌঁছালো আরাধ্য। আমার একটু অফিসে কাজ পড়েছে। আয়নার সামনে চুল মুছে চলেছে প্রতীক্ষা, তবে পারছে না। একইভাবে ভেজা চুল গড়িয়ে পানি পড়ছে। এবার আরাধ্য তোয়ালিটা নিয়ে নিল, যত্ন করে প্রতীক্ষার চুল আলতো হাতে মুছতে লাগলো। প্রতীক্ষা কিছু বলল না, কিছু বললেও কাজ হবে না সে জানে। আরাধ্য যা করার তা করেই ছাড়বে। শুনেছ কি বললাম? হুম। তুমি তৈরি হয়ে নাও, তাহলে তোমাদের বাসায় দিয়ে আসি তোমাকে। আসার সময় আবার নিয়ে আসবো। চুল মোছা শেষ, আরাধ্য বারান্দায় গিয়ে ভেজা তোয়ালে রেখে আসলো। গুড়ি গুড়ি করে বৃষ্টি নামা শুরু হয়েছে। কিছুক্ষণ পর যে থমছে নামবে না তারও গ্যারান্টি নেই। জলদি রওনা হওয়া দরকার। প্রতীক্ষা একইভাবে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে নয়, কি যেন একটা ভাবনা চলছে মনের মধ্যে। ভাবনা বললেও ভুল হতে পারে। গ্রীষ্মকালে যেমন কালবৈশাখী হয়, সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে চলে যায়, মনের মধ্যে ঠিক তেমন ঝড়টা বয়ে চলেছে। কেমন যেন এক অনুভূতির আবির্ভাব টের পাচ্ছে, তবে অসম্পূর্ণভাবে। এই কেমন অনুভূতি বোঝা দেয়, আগে কখনো এমন হয়নি। আচ্ছা, বিয়ে হয়েছে বলে এমন লাগছে? সবারই কি এমন অনুভূতি হয়? আরাধ্যকে ইদানিং খারাপ লাগছে না প্রতীক্ষার। মনে হচ্ছে আরাধ্য আরও একটু যত্ন করুক, আরও একটু খেয়াল রাখুক। কেমন যেন আপন আপন লাগছে। এই যেন অপ্রিয় নামের এক প্রিয় অনুভূতি। কি ব্যাপার, তৈরি হওনি? আরাধ্যর কথায় ঘোর ভাঙল প্রতীক্ষার। জলদি আলমারি থেকে একটা সালোয়ার কামিজ বের করে নিল। ওয়াশরুমে যেয়ে চেঞ্জ করে আরাধ্যর সামনে এসে দাঁড়িয়ে পড়ল। রেডি। ফোনে তাকিয়ে কি যেন চাপাচাপি করছে আরাধ্য, প্রতীক্ষার দিকে খেয়াল করলো না। এসো, আমি গাড়ি বের করছি। প্রতীক্ষা একটু কষ্ট পেল। এত কি জরুরি কাজ ফোনের মধ্যে লুকিয়ে আছে যে ওকে একটু করে দেখলো না? বড্ড অভিমান জমলো আরাধ্যর প্রতি। তবে এই অভিমান জমার কারণ কি? আরাধ্য কি তাহলে ধীরে ধীরে ওর মনে জায়গা করে নিল? অবশেষে কি বিভ্রান্তি প্রণয়ের রূপ নেবে? গাড়ির হর্নের আওয়াজ পেয়ে জলদি নিচে আসে প্রতীক্ষা। যা হবার হবে, তবে অচেনা সেই ধেয়ে আসা অনুভূতির জালে প্রতীক্ষা পা রেখে ফেলেছে। তা সে ঠিকই ঠাউর করতে পেরেছে। স্যার, মে আই কাম? আরে গুড ইভিনিং ইয়াং ম্যান, এসো এসো। মুখে কিঞ্চিত হাসির রেখা এনে আরাধ্য তার স্যারের কক্ষে প্রবেশ করল। ধন্যবাদ স্যার। তোমাকে এই মুহূর্তে ডেকে পাঠানোর জন্য অত্যন্ত দুঃখিত। না না স্যার, কি বলছেন? এটা তো আমার দায়িত্ব। হ্যাঁ, আমি জানি তুমি দায়িত্বের অবহেলা একদম পছন্দ করো না। মুচকি হেসে আরাধ্য নীরবে জবাব দিয়ে দিল, খাগড়াছড়ির যে প্রজেক্টটা তোমায় দিয়েছিলাম সেটা তো কমপ্লিট করেছিলে, রাইট? জি স্যার। তবে প্রজেক্ট কমপ্লিটের মেন কপিটা আমি পাচ্ছি না। তুমি যদি আরেকটা ফাইল রেডি করে দিতে তবে কোনো চাপ নেই। স্যার চিন্তা করবেন না, আমি রেডি করে ডেস্কে সাবমিট করে যাচ্ছি স্যার। ম্যারিড লাইফ কেমন লাগছে সেটা আগে বলো। আরাধ্য কিছুটা লজ্জা পেল, নিচে তাকিয়ে বলল, স্যার সবে তো শুরু, এখনও তো জানি না। জানবে জানবে শীঘ্রই বুঝবে বউ কি জিনিস। জি স্যার, নিশ্চয়ই। আচ্ছা, তাহলে এখন তুমি কাজে লেগে পড়ো, জলদি বাসায় চলে যেও না হয়। ঠিক আছে স্যার। বাহিরে ঝুম বৃষ্টি।
শ্রাবণের ইশারাতে যেমন করে বৃষ্টির ঝড় আগমন ঘটে ঠিক তেমনই। তবে এখন তো শ্রাবণ মাস নয়। আকাশের মেঘের ডাক প্রতিনিয়ত সতর্ক করছে যে বৃষ্টি আরও জোরে নামবে। ইস, যদি ভেজা যেত। কিন্তু আরাধ্য শক্ত গলায় মানা করে গিয়েছে বৃষ্টিতে না ভিজতে। আসার পথে যে সেই বৃষ্টি শুরু হলো, এখন পর্যন্ত তো আমার নাম নেই। আরাধ্যর কথাগুলো এখন শুনতে ইচ্ছে হয়। মনে হয় বলুক বেশি করে, আর সে শুনুক। হয়তো এই ইচ্ছেগুলো সেই অজানা অনুভূতিরই তীব্র প্রভাব। হৃদয়ে কখনো কোনো পুরুষকে স্থান দেয়নি প্রতীক্ষা। আরাধ্য প্রথম, কোনো পরপুরুষ নয়, তার স্বামী। কিছুদিন আগেও তো মানুষটাকে পছন্দ করতো না, তবে এখন বড্ড আপন মনে হয়, যেন কতদিনের পরিচয়। পরিচয় তো ছিলই, মায়ের কাছে ছোটবেলার গল্প শুনেছে আরাধ্য নাকি তার মারামারি করার সঙ্গী ছিল। তবে এখন তার এসব মনে নেই। আনমনে হেসে ফেলল প্রতীক্ষা। অবাক হলো, আরাধ্যর কথা ভেবে সে হাসছে। তার ইদানিং হাসি পায় আর লজ্জা পায় মানুষটার হুটহাট কাজকর্মতে। তবে উপভোগ করে প্রতীক্ষা। বিরক্তি প্রকাশ করলেও তার ভালো লাগে। আরাধ্য তো তার মানুষ, তার ব্যক্তিগত পুরুষ। প্রতীক্ষা জানালার পাশ থেকে সরে আসে। বৃষ্টি ভালোই নেমেছে, তাই গ্লাস লাগিয়ে দিয়ে সোফায় গিয়ে বসলো। মিসেস শাহানা মেয়ে এবং জামাইয়ের জন্য খাবার রান্নায় ব্যস্ত। সেই ফাঁকে সোনালি ছুটে এলো। প্রতীক্ষার সঙ্গে তার অনেক গল্প বাকি আছে, সেগুলো সেরে আসা দরকার। কোমরে ওড়না পেঁচিয়ে প্রতীক্ষার ধারে বসে পড়ে সোনালি। আইলাম একটু আপনার লগে আড্ডা মারতে আভামনি। দাঁত কটা বের করে হাসি দিয়ে শুধাই সোনালি। প্রতীক্ষা পার্স থেকে ফোন বের করছিল আরাধ্যকে একবার কল করবে বলে। সোনালিকে দেখে থেমে গেল, কিঞ্চিত হাসলো। ভালো করেছো, আসার পর থেকে মাও সেই রান্নাতেই ব্যস্ত, আমার দিকে একটুও খেয়াল নেই। আরে আফামনি, জামাই আইব, ভালো রান্নার একটু দরকার আছে না, এর লাইগাই তো। বুঝেছি। জানালার দিকে আরেকবার একটু চোখ দিল প্রতীক্ষা। বৃষ্টি থেমে গিয়েছে, গাছের পাতা থেকে টপ টপ করে পানি ঝরছে। বৃষ্টির পরের মুহূর্তটাও ভালো লাগে। প্রকৃতি কেমন সতেজ সতেজভাবে সজ্জিত হয়ে ওঠে। আফামনি, একখান কথা কইতাম। সোনালির দিকে নজর দিল প্রতীক্ষা। বলো। আপনার জামাইটা যে কি সুন্দর, বাবা গো, একদম রাজপুত্তুর। পাইলেন কই? কেন দেখি। এই যে আবার বেশি কথা শুরু করেছো। না, কইলাম আর কি, আপনার জামাই তো ভালা, কি সুন্দর আপনার লগে থাকে। আমারটা তো অন্য বেটির লগে ভাগ্যা গেছে গা। আমারে বিয়া কইরাও অন্য বেডিরে নিয়া পড়ছে। চিন্তা করতে পারেন, বেডা মানুষ যে কি খারাপ। পরে আপনার জামাইরে দেখা বুঝলাম সবাই আসলে এক না। আপনি একদম সোনার টুকরা জামাই পাইছেন। প্রতীক্ষা ছোট্ট নিঃশ্বাস ফেলল। সোনালি মেয়েটার মনে কত কষ্ট, তাও সে হাসি খুশি থাকে, কাউকে কিছু বুঝতেই দেয় না। আরাধ্য আসলেই ভালো একজন মানুষ, সেটা প্রতি মুহূর্তে প্রতীক্ষা টের পাচ্ছে। সোনালির কাঁধে আলতো হাত রাখে প্রতীক্ষা। চিন্তা করো না, তোমার জন্যও কেউ আসবে। ওইগুলো নিয়া আর চিন্তা করি না ভামনি, যা হবার হইব। আচ্ছা, তোমার স্বামী এমন করলো কেন? সোনালি একটু করে মুখ ভেঙচি কাটলো, অতঃপর বলল, ওই যে কইলাম, বেডা মানুষ, কখন কি করে তার ঠিকানা নাই। শয়তান কোন জায়গায়। মানুষকে শয়তান বলতে হয় না সোনালি। জিহ্বায় কামড় দিল সোনালি। মুখ দিয়া বাইর হইয়া যায়, কি কমু কন, মাঝে মধ্যে খারাপ লাগে। তয়া ভামনি, আরেকখান কথা কই। বলো। আপনারে যখন দেখি তখন যে কি ভালা লাগে। আপনিও তো ভালা, একখান মানুষ পাইছেন। খালাম্মাও কয় আরাধ্য স্যার বহুত ভালা মানুষ। কালকেও খালাম্মারে ফোন দিয়া খোঁজ নিছে। কাল? খালাম্মাও তো কইল আপনি কল দেন নাই, জামাই ঠিকই কল দিছে। মুহূর্তেই প্রতীক্ষার ফোনের রিংরিং শব্দে দুজনের আলাপে ছেদন ঘটে। স্ক্রিনে ভেসে থাকা নম্বর প্রতীক্ষার ভীষণ জানা। সেই কাঙ্ক্ষিত কলটা এসেছে। এতক্ষণে সময় হলো ফোন দেওয়ার। যদিও প্রতীক্ষাই দিত, সোনালির সঙ্গে আলাপে বসে যাওয়াই আর দেওয়া হয়নি। তবে ওপাশের কণ্ঠস্বর শুনে যে প্রতীক্ষার সমস্ত কিছু অন্ধকার হয়ে আসবে তার কিঞ্চিত আভাসও সে বুঝতে পারছে না। প্রতীক্ষা একগাল হাসি দিয়ে কল রিসিভ করলো। হ্যালো। হ্যালো হ্যালো, আপনি আরাধ্য স্যারের ওয়াইফ বলছেন?
স্যার অ্যাক্সিডেন্ট করেছেন। ইমিডিয়েটলি হসপিটালে চলে আসুন। আমি অ্যাড্রেস সেন্ড করছি। হাত থেকে ফোন পড়ে যায় প্রতীক্ষার। সোফা থেকে পড়ে যেতে নিলে সোনালি ধরে বসে। সব কিছু জট পাকিয়ে যাচ্ছে। কি শুনলো ফোনের অপর পাশ থেকে? প্রতীক্ষা আবার স্মরণে আনার চেষ্টা করলো। স্ক্রিনের নম্বরের দিকে আরেকবার চোখ বুলালো। হ্যাঁ, আরাধ্যরই নম্বর এটা। ওর সব শুরু হওয়ার আগেই কি শেষ হয়ে যাবে? কিছু অনুভূতিরা এসে সবে ভিড় জমাতে শুরু করেছিল। না না, আরাধ্যর কিছু হবে না, কিছু হতেই পারে না। ও খালাম্মা, জলদি আহেন, আপামনি কেমন করতাছে? মিসেস শাহানা পোলাও করছিলেন। নারকেলের দুধ দেওয়ার আগ মুহূর্তে সোনালি চিৎকার তার কর্ণপাত ঘটে। দৌড়ে ছুটে এসে দেখতে পান মেয়ে ফ্লোরে বসে আছে, আর একইভাবে সোনালি তাকে ঝাঁকিয়ে যাচ্ছে। তবে প্রতীক্ষার মুখ দিয়ে কথা ফুটছে না। মেয়ের কাছে ছুটে যান মিসেস শাহানা। এই প্রতীক্ষা, কি হয়েছে? মাকে দেখে নিজেকে সামলে উঠতে পারল না প্রতীক্ষা। হু হু করে কেঁদে উঠল। দম ফেলতে প্রচুর কষ্ট হচ্ছে। সবকিছু এলোমেলো হয়ে আছে। অশ্রু চোখে মায়ের দিকে তাকালো প্রতীক্ষা। মা, আরাধ্য। মিসেস শাহানার বুক কেঁপে উঠল। কি হয়েছে আরাধ্যর? ঠিক আছে তো? বলো প্রতীক্ষা। প্রতীক্ষার কান্নার বেগ পূর্বের তুলনায় বৃদ্ধি পেল। হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছে। নিজেকে সামলে রাখার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে, তবে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। আরাধ্য অ্যাক্সিডেন্ট করেছে মা। হসপিটালে বসে আছে সবাই। কান্নাকাটি করায় প্রতীক্ষার নাজেহাল অবস্থা। এতটুকু সময়ে চোখ মুখ ফুলে একাকার হয়ে আছে। এদিকে মিসেস শাহানা একদিকে প্রতীক্ষা আর একদিকে রুমা খাতুনকে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন। রাত বাজছে 11:30। আরাধ্যর এখন অবধি জ্ঞান ফেরেনি, তবে খারাপ কোনো আশঙ্কা নেই এতটুকু আস্থা দিয়ে গিয়েছেন ডক্টর। বৃষ্টির মধ্যে হার্ট ব্রেক করায় মাথায় খানিক আঘাত পেয়ে রক্তপাত হয়েছে। 2-1 ঘন্টার মধ্যে আরাধ্যর জ্ঞান ফেরার কথা, তাই হলো। 12:45 ক্ষণে আরাধ্যর জ্ঞান ফিরল। মিসেস শাহানা এবং রুমা খাতুন দৌড়ে কেবিনে প্রবেশ করলেন, প্রতীক্ষা ব্যতীত। বাহির দিক থেকে উকি দিয়ে আছে প্রতীক্ষা। এভাবেই দেখো গো আরাধ্যকে। অজানা ব্যথায় হৃদয় জর্জরিত হয়ে আছে। মনটা বড় চাচ্ছে যে খানিক জড়িয়ে ধরতে, একটু বলতে যে, আপনাকে ছাড়া এতক্ষণ আমার মরণ প্রায় অবস্থা হয়েছিল। তা কি জানেন? আপনি ভীষণ খারাপ। মুহূর্তেই গুমট মেঘলা আকাশের ন্যায় একরাশ অভিমান ভর করল প্রতীক্ষার মনগহীনে। যেন কিছুক্ষণ পর সেই আকাশে পুনরায় বৃষ্টিপাত ঘটবে। চোখজোড়া খুলে আরাধ্য আশেপাশে খোঁজ করল, তবে কাঙ্ক্ষিত মানুষটার মুখাবয়ব নজর এলো না। রুমা খাতুন ছেলেকে আলতো হাতে জড়িয়ে ধরলেন, কান্নার বেগ দমিয়ে শক্ত কণ্ঠে শুধালেন। কতবার বলেছি তোকে এত ফাস্ট ড্রাইভ করবি না? আরাধ্য চুপচাপ, চোখ এখনো সেই মানুষটার জন্য পাগল প্রায় হয়ে পড়েছে। আরাধ্য বাবা, কিছু বলছিস না কেন? কিছুক্ষণ চুপ থেকে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো আরাধ্য। মা, আমার বউ কোথায়? মিসেস শাহানা এবং রুমা খাতুন দুজনের দিকে দৃষ্টি দিলেন। তাই তো, প্রতীক্ষার তো এখানে থাকার কথা ছিল। আরাধ্যর জ্ঞান ফেরার পর দেখাই যায়নি। প্রতীক্ষা তো কিছুক্ষণ আগেই ছিল। কান্নাকাটি করতে করতে খারাপ করে ফেলেছে মেয়েটা। কি? আরাধ্য উঠতে চাইলো কিন্তু পারল না। পদ্মফুলের জন্য হৃদয় ব্যাকুল হয়ে উঠছে। প্রতি মুহূর্তে নিঃশ্বাস প্রশ্বাসের জন্য তার প্রতীক্ষাকে লাগবেই। কি করছিস তুই আরাধ্য? প্রতীক্ষাকে এই মুহূর্তে আমার সামনে চাই। মিসেস শাহানা আরাধ্যকে নরম কণ্ঠে শুধালেন। তুমি শান্ত হও বাবা, আমি দেখছি প্রতীক্ষা কোথায় আছে। বলেই মিসেস শাহানা কেবিন থেকে বেরিয়ে এলেন। নিজের বাম পাশে দাঁড়িয়ে দেখলেন দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে প্রতীক্ষা। আরাধ্য তোকে খুঁজছে মা। পায়ের দিকে তাকিয়ে আনমনে কি যেন ভেবে চলেছিল প্রতীক্ষা। অজান্তেই চোখ গড়িয়ে টপ টপ পানি বইছে। মায়ের আবির্ভাব তা ব্যাঘাত ঘটালো। অপ্রকাশ্যে অশ্রু মুছে নিল। আমাকে খুঁজেছে উনি। জ্ঞান ফেরার পর তার প্রথম কথাই ছিল তার বউ কোথায়, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস। ভেতরে চল। অপ্রকাশ্যে অশ্রু মুছে নিল। প্রতীক্ষা কোনো জবাব দিল না, নিশ্চুপভাবে কেবিনে প্রবেশ করলো। রুমা খাতুন এগিয়ে এসে মিসেস শাহানার হাত ধরে কেবিন থেকে বেরিয়ে গেলেন। একইভাবে নিচের দিকে তাকিয়ে আছে প্রতীক্ষা। আরাধ্যর দিকে চাইছে না, প্রচণ্ড কান্না পাচ্ছে। ভেবেছিল যে মানুষটাকে হারিয়ে ফেলেছে। তার স্বপ্নগুলো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে। কেন হওয়াচ্ছিল এমনটা? তবে এই মানুষটা এখন তার সামনে, তার দিকেই তাকিয়ে আছে। কোথায় ছিলে? প্রতীক্ষা নিশ্চুপ। কোথায় ছিলে? এবার ধমকের স্বরে বলে উঠল আরাধ্য। প্রতীক্ষাকে না দেখতে পেরে মাথা একদম গরম হয়ে আছে, তবে ধমকও দিতে চায়নি। জবাব না পেয়ে নিজেকে সামলাতে পারছে না।
অবাক করে দিয়ে আরাধ্যকে শক্ত করে জড়িয়ে ধরল প্রতীক্ষা। হো হো করে কেঁদে উঠল। প্রতীক্ষা, কি হয়েছে? আমি আছি তো, দেখো কিচ্ছু হয়নি আমার। এমন করে কান্না করে না। প্রতীক্ষা থামছে না, শক্ত করে ধরে আছে আরাধ্যকে, যেন ছেড়ে দিলে সে চলে যাবে, অনেক দূরে চলে যাবে। আরাধ্য একইভাবে ধরে আছে তার অর্ধাঙ্গিনীকে। এভাবে কান্না করলে যে তুমি অসুস্থ হয়ে পড়বে, পরে আমার দেখাশোনা কে করবে শুনি? প্রতীক্ষার মুখ আলতো হাতে স্পর্শ করে আরাধ্য। কিছুক্ষণ আগেও প্রচুর কান্না করেছে, চোখ মুখ দেখে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। আরাধ্যর বুক কেঁপে উঠল। মেয়েটা এত কষ্ট পেয়েছে? পদ্মফুল, এই কি অবস্থা করেছো নিজের? নরম স্বরে শুধায় আরাধ্য। ফুপাতে ফুপাতে অতি কষ্টে অভিমান জমা স্বরে উচ্চারণ করল প্রতীক্ষা। আরাধ্যর দিকে চাইল। কি শান্তি এই মানুষটার দিকে তাকিয়ে, কি মায়াবী চাহনি, মনে হচ্ছে কত বছর পর দেখছে, অথচ ব্যবধান মাত্র কয়েক ঘন্টার। খারাপ কেন শুনি? আপনি আমায় ছেড়ে চলে যেতে চেয়েছিলেন, তাই না? আরাধ্য আরো কাছে টেনে নেয় প্রতীক্ষাকে, শক্ত করে নিজের মধ্যে চেপে ধরে। যেতে চাইলে কি আর এখন আপনার সামনে থাকতে পারতাম ম্যাডাম? যাবেন না, কখনো যাবেন না প্লিজ। ভূতের মুখে রাম নাম দেখছি। প্রতীক্ষা এবার আরাধ্যর বুকে আস্তে করে কিল মারে। আবার খোঁচা মারছেন? প্রতীক্ষার কপালে ভালোবাসার ছোঁয়া এঁকে দেয় আরাধ্য। পুনরায় দুজন দুজনকে জড়িয়ে ধরে, যেন কত বছর পর দুই প্রেমিক যুগল নিজেদের দেখা পেয়েছে। একটু ছেড়ে দিলেই আবার তারা হারিয়ে যাবে একে অপরের থেকে। সকালের দিকেই আরাধ্যকে বাসায় নিয়ে আসা হলো। চলাচল মোটামুটি ভালো মতোই করতে পারে, তবে মাথায় খানিক ব্যথা, সেটাও কিছুদিনের মধ্যে সেরে উঠবে। প্রতীক্ষা বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। আরাধ্য ঘুম দিয়েছে, উঠতে উঠতে দুপুর। তবে সে ওঠার আগে স্যুপটা বানিয়ে নেওয়া দরকার। ডক্টর বলেছে এই একটা সপ্তাহ বেশ ভালো করে যত্ন নিতে হবে আরাধ্যর, কোনো কিছুর কমতি রাখবে না প্রতীক্ষা। আরাধ্যকে সুস্থ করে তুলতে হবে। প্রতীক্ষা রান্নাঘরে যেয়ে দেখলো রুমা খাতুন দুপুরের খাবারের ব্যবস্থা করছেন। ও প্রতীক্ষা, এসো তো, তোমায় খানিক খাইয়ে দিই, কাল থেকে কিছুই খাওনি। মা, আমি পরে খাবো, আগে আপনার ছেলের জন্য একটু স্যুপ তৈরি করি। আন্টি বলতে চেয়েও থেমে যায় প্রতীক্ষা। মায়ের মতো মানুষকে মা বলবে না তো কি বলবে? এই মানুষটা প্রতীক্ষার ভীষণভাবে যত্ন করে। রুমা খাতুন খানিক এগিয়ে এলেন। আমি তোমার কোনো কথা শুনছি না, এসো আগে খেয়ে নাও। প্রতীক্ষা কিছু বলল না। রুমা খাতুনের কথা মতো ডাইনিংয়ে যেয়ে বসে পড়ল। খানিক খাবার বেড়ে প্রতীক্ষার জন্য মাখিয়ে আনলেন রুমা খাতুন। আরাধ্য, উঠেছ মা? মুখে এক লোকমা খাবার নিয়েছে প্রতীক্ষা, মাথা দুলিয়ে না বোধক উত্তর দেয়। আচ্ছা ঠিক আছে, উঠলে তাহলে তুমিই খাইয়ে দিও ওকে, কেমন? জি মা। বিয়ের আজ এক সপ্তাহ চলমান। আরাধ্য ভালোই সুস্থ হয়ে উঠেছে। মাথার ব্যথা তেমন একটা নেই বললেই চলে, তবে বেশিরভাগ ক্রেডিটই প্রতীক্ষাকে দেওয়া যেতে পারে। দিনরাত খেয়াল রেখে গিয়েছে মেয়েটা। আরাধ্য তো হেসে হেসে বলে, বউয়ের সেবায় সুস্থ হয়েছি। প্রতীক্ষা তখন চিমটি কাটে, যেখানে সেখানে এসব বললে লোকে কি বলবে। মধ্যাহ্ন শেষ হয়ে অপরাহ্নের পথে আকাশে আবার মেঘ ঘনিয়েছে। কিঞ্চিত রোদ এসে ঘরে উকি ঝুঁকি মারছে। পাখিরা মেলা বসিয়েছে নিজেদের। প্রতীক্ষা পর্দা সরিয়ে দিল। বাইরে ঠান্ডা বাতাস বইছে। এই বাতাসটা ভালো লাগে, ভীষণ শান্তির বাতাস। প্রতীক্ষা। আরাধ্যর ডাকে পিছে ফিরল প্রতীক্ষা। মানুষটাকে এখন বড্ড ভালো লাগে। মাথার আঘাতটা কিঞ্চিত দেখা যাচ্ছে, আগের থেকে কিছুটা শুকিয়ে গিয়েছে। কোচা কোচা দাড়িগুলো আবার গুছিয়েছে, তবে এবার আর কাটতে দেবে না ও। শ্যামবর্ণের সুদর্শন যুবকটাকে এমনভাবেই মানায়। এগিয়ে আসতেই প্রতীক্ষার কোমর জড়িয়ে নিল আরাধ্য। চুলের খোপা পেছন থেকে খুলে দিল। চুল বেঁধে রাখবে না আমার সামনে? প্রতীক্ষা এবার অবাক হলো। এই তো কিছুদিন আগেই বলল চুল খোলা রেখে সামনে না আসতে, আর এখন নিজেই মত বদলাচ্ছে। কিঞ্চিত ভ্রু কুচকালো প্রতীক্ষা, অতঃপর চিন্তিত কণ্ঠে শুধালো, আপনি না বললেন চুল খোলা না রাখতে? আরাধ্য আরেকটু কাছে টেনে নিল প্রতীক্ষাকে। কপালের উপর লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে শোধালো, তখন তো কাছে নিতেও পারতাম না। বলেই প্রতীক্ষার দুই গালে টুপ করে দুটো চুমু খেয়ে নিল। পুনরায় চোখ টিপে শোধালো, আর এখন তো নিতে পারি, বলো। প্রতীক্ষা লজ্জা পেল। হুটহাট করে এসব কাজে ভীষণ লজ্জা করে। লোকটা যে কেন বোঝে না, তবে আবার ভালোও লাগে। এই ভালো লাগা ভিন্ন, একদম অন্যরকম ভিন্ন। প্রতীক্ষা এবার বারান্দার পাশে ঝুলানো কাঠের ফ্রেমে নজর দিল, যেখানে তার স্পষ্ট অবয়ব ফুটে আছে। আজ কি বলবেন ওই ছবিটার পেছনের রহস্য? ফটোর দিকে হাত দিয়ে ইশারা করে প্রতীক্ষা।
আরাধ্য একবার ঝুলন্ত কাঠের ফ্রেমে তাকিয়ে পুনরায় প্রতীক্ষার দিকে নজর দেয়। এবার নরম স্বরে শুধায়, ওই যে বিয়ের দিন যা বলেছিলাম যে মেয়েটাকে দেখে প্রথমবার আমার হৃদয়ের কম্পন থেমে গিয়েছিল, এটা সেদিনের ছবি। আপনি গেস্ট হাউসে কি করে? তুমি যে গেস্ট হাউসে গিয়েছিলে আমিও সেখানেই উঠেছিলাম, তবে প্রথম দেখে বুঝিনি যে তুমি সেই ঝগড়া করা মেয়েটা। পরে তোমায় বাঁচানোর সময় বুঝেছি, কিন্তু পরে মনে হলো ভুল করলাম কি না, কি বলো? রসিকতার স্বরে শুধোয় আরাধ্য। আবার প্রতীক্ষা অভিমান করে বসে। সব সময় এমন করলে হয় নাকি? আর কথাই বলবে না, ওনার সাথে কথা বলা মানেই ভেজাল। পদ্মফুল। প্রতীক্ষা তাকায় না, সাড়াও দেয় না। ও সাড়া দেবে না, ভীষণ রাগ হচ্ছে। প্রতীক্ষা দুই গালে হাত রাখে আরাধ্য, অতঃপর কপালে নরম ঠোঁটের ভালোবাসার পরশ এঁকে দেয়। চোখ বন্ধ করে নেয় প্রতীক্ষা। এই অনুভূতি সেই তেড়ে আসা অজানা অনুভূতিগুলো, যা স্পষ্ট হয়ে উঠেছে। তারা ইঙ্গিত দিয়ে দিচ্ছে যে সে এই সামনের মানুষটাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। তবে কি এই বিভ্রান্তি অবশেষে প্রণয়ের রূপ নিয়ে নিল? শুধু প্রণয়ে না, বিরাট বিভ্রান্তি অসীম ভালোবাসায় রূপান্তর হয়েছে, যা আজ অন্মকাল স্থায়ী হয়ে রয়ে যাবে। এবার বলো তো পদ্মফুল, কোথায় যাওয়া যায়? প্রতীক্ষা আরাধ্যর দিকে চাইল, পিটপিট করে তাকিয়ে আছে। কি বলছে বুঝতে পারছে না। কোথায় যাব মানে? আরাধ্য মুচকি হাসে। বউটা এখনো বোঝেনি। কোথায় আবার? ফ্যামিলি মেম্বার বাড়াতে হবে না? লজ্জায় কুকড়িয়ে যায় প্রতীক্ষা। তড়িৎ নিজের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। এক্ষুনি লজ্জা পেলে হবে? অর্ধাঙ্গিনীর মুখ তুলে নরম কণ্ঠে শুধোয় আরাধ্য। কিছুটা স্বাভাবিক হলো প্রতীক্ষা। সেখানে যেখানে প্রথমবার আপনার হৃদয়ে কম্পন থেমে গিয়েছিল। তার মানে ভালোবাসার শুরুটাও সেখানেই হবে ম্যাডাম? আবারও লজ্জা চেপে ধরল প্রতীক্ষাকে। নিচে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। মাথা নাড়িয়ে আরাধ্যকে নীরবে তার জবাব পৌঁছে দিল। প্রতীক্ষাকে এক হাতে জড়িয়ে ধরে শফিককে কল করলো আরাধ্য। হ্যালো শফিক। শফিকের আজকে বুক কাঁপছে না, স্যারের কণ্ঠ বেশ ফুরফুরে মনে হচ্ছে। সালাম স্যার। আজ রাত 11টার বাসে খাগড়াছড়ি 2টা টিকিট বুকিং দাও ফার্স্ট। বৃষ্টি আবার তার বেগে ছুটে চলেছে। গোধূলি লগ্ন এক অন্য রূপে আজ নিজেকে হাজির করছে। প্রতীক্ষা এক মনে জানালার ধারে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। কিছুক্ষণ পর ব্যাগ গুছাবে। আজই তারা আবার যাবে সেই জায়গায় যেখানে তাদের মধ্যে বিভ্রান্তি শুরু হয়েছিল। হঠাৎ করে কেউ পেছন থেকে জড়িয়ে ধরে। বুঝতে বাকি রয় না মানুষটা কে হতে পারে। আলতো হাতে চুল সরিয়ে প্রতীক্ষার ঘাড়ে মুখ গুজে দেয় আরাধ্য। প্রতীক্ষা উপভোগ করে। হুট করে অর্ধাঙ্গিনীকে কোলে তুলে নেয় আরাধ্য। বউকে কোলে নিয়েছি। ছাড়ুন, ব্যাগ গোছাতে হবে। আরাধ্য ভ্রু কুচকায়। বাপ রে, হানিমুনের জন্য এত পাগল? বেকুব হয়ে যায় প্রতীক্ষা। বজ্জাত লোকটা আবার ফাইজলামও শুরু করেছে। গুতাগুতি শুরু করায় আরাধ্য শুধালো। চলো ছাদে নিয়ে যাই তোমায়। এই অসময়ে? বৃষ্টি বিলাসের কোনো সময় আছে? বৃষ্টি বিলাসের কথা শুনতেই মনটা নেচে ওঠে প্রতীক্ষার। শক্ত করে আরাধ্যর গলা জড়িয়ে ধরে নীরবে সম্মতি জানায়। আসলেই বৃষ্টি বিলাসের সময় হয় না। প্রিয় পুরুষের সঙ্গে বৃষ্টি বিলাস স্বর্গসুখ এনে দেয়। এই অনুভূতি বোঝানোর মতো নয়। প্রতীক্ষার বড্ড বলতে ইচ্ছে করছে, আপনি প্রিয় পুরুষ, আপনার সাথে বৃষ্টি বিলাস করে নিজেকে ধন্য করতে চাই। প্রতীক্ষার জবাব পেয়ে ঠোঁটে হাসির রেখা টেনে দেয় আরাধ্য। অতঃপর বলে, আজ পদ্মফুলের সঙ্গে সেই কাঙ্ক্ষিত বৃষ্টিবিলাস, মহিমান্বিত গোধূলি লগ্ন। বৃষ্টির রঙে তোমার সাথে আমিও রঙিন হব। ভালোবাসার নিবেদনের সাক্ষী রবে আকাশ, বৃষ্টি আর দল বেঁধে থাকা মেঘের পালক। ভালোবাসি তোমায় পদ্মফুল, ভীষণ ভালোবাসি। প্রতীক্ষা আরাধ্যর কানের কাছে মুখ এনে বলে, আমিও ভালোবাসি অদ্ভুত লোক। অতঃপর তারা রঙিন হয় তাদের প্রেমের রঙে, ভালোবাসার রঙে। বিভ্রান্তি পরিণত হলো ভালোবাসার প্রণয়ে। অবশেষে পরিপূর্ণ হলো আরাধ্য প্রতীক্ষার বিভ্রান্তিকর প্রণয়। সমাপ্ত।